আমি মৃত্যুকে এরকম সামনে দেখেছি। সিগারেট খেতে 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 এরকম করে ক্যাজুয়ালি ধোঁয়াটা ছেড়েছে। হোয়াট হি ফেল্ট ইজ ধোঁয়াটা গিয়ে কোনো একটা ফিগারের মধ্যে বাড়ি খেয়েছে। আচ্ছা, বেলা উঠে বাথরুম যাচ্ছি, সামবডি ইজ ওয়াকিং বিহাইন্ড মি, ওই পাটা যথারীতিভাবে গেছে, বেল বেজেছে, উঠে দেখছি কেউ নেই। তো একদিনকে এই ভদ্রমহিলা বাইরে বেরিয়েছেন, এই মেয়ে কি করেছে, আমাদের যে ওয়েস্টার্ন টয়লেটটা ছিল ওটাকে ভেতর থেকে লক করে আগুন দিয়ে দিয়েছে নিজে। আমার এই ভাবনাটাই ছিল, আমার একটাই ভাবনা ছিল যে আমি মরে গেলে মা বাবাকে দেখতে পাবো না। বুঝতে পারছি। তোমরা বম্বেতে রয়েছো, তোমাদের বারান্দায় কে পাইচারি করছে? অজান্তে খুব ছোটবেলায় যুক্ত হয়ে গেছে সে আমার সাথে। কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকে এমন একটা এপিসোড আপনারা শুনতে চলেছেন, এমন একটা এপিসোডের ব্যাপারে জানতে চলেছেন যেটা হয়তো আপনাদেরকে এমন একটা শিহরণ দেবে যা হয়তো আপনারা ভাবতেও পারছেন না। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর অনুরাগ এই হরর পডকাস্টে। আপনারা আজকের এই এপিসোড কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো গাইডেন্স চান অথবা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো ডক্টর অনুরাগ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো কেমন আছো? খুব ভালো কৌস্তব, খুবই ভালো রয়েছি। ইনফ্যাক্ট আজকে এতদিন কথা বলার পর আজকে ফেস টু ফেস দেখছি তো আরো ভালো হয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে তুমি অফ দ্য ক্যামেরা আমরা প্রায় 1-1.5 ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বললাম। ট্রু। সেইগুলো জানার পর তুমি যে বলছো, হেসে বলছো যে তুমি ভালো আছো, এটা আলাদাই একটা ব্যাপার। থ্যাংক ইউ। আজকে বেসিক্যালি একটা জিনিস যেটা আপনারা সবাই দেখতে চলেছেন আজকের এই পডকাস্টে, ডক্টর অনুরাগের সাথে নিজের লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো তোমাকে একদম একটা আলাদা মানুষে পরিণত করেছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি কনসিডার করি, তুমি এমফিল, পিএইচডি, কারেক্ট, এখন একজন সায়েন্টিস্ট, রিসার্চও করছো, সায়েন্সের ফিল্ডে অনেক কিছু নিয়ে এক্সপ্লোরও করছো, এই সবটাই রয়েছে। বাট তার সাথে আর একটা অ্যাসপেক্ট যেটা, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, অকাল্ট অ্যান্ড যেগুলোকে আমরা হরর সেগমেন্টের অ্যাসপেক্ট বলি, বিভিন্ন ধরনের ঘটনা বা কেস স্টাডি, সেই ব্যাপারগুলো তোমার সাথে ঘটেছে। হ্যাঁ, সার্ভাইভার তুমি। কারেক্ট। আর আরেকটা জিনিস বলি, ডক্টর অনুরাগ কিন্তু একজন ক্যান্সার সার্ভাইভার। ক্যান্সার থেকে বেঁচে ফিরেছেন, লড়াই করে ফিরেছেন। তো আজকের এই এপিসোডটা একদম অন্য দিকে যেতে চলেছে। যারা যারা দেখছেন কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন। আমি এবার ডাইরেক্ট ডক্টর অনুরাগের কাছে চলে যাব। কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল এবং সূত্রপাত কিভাবে, সেটা আমি জানতে চাই। ওকে, তো সবার আগে একটা আই উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার, বিকজ এটা জানুয়ারি মাসে আমার ফার্স্ট দেখা তোমার সাথে। কথা বলেছি ফোনে, ওভার দ্য ফোন, বাট ফার্স্ট দেখছি। তো সবার নতুন বছর আরও ভালো কাটুক। অফকোর্স 1 মাস চলে গেছে, বাট আরও 11 মাস হয়েছে, সবার 11 মাস খুব ভালো কাটুক। বেসিক্যালি ঘটনা যেটা হয় কৌস্তব আমার সাথে, এটা আমি একটা কোয়ার্টারে বহু বছর থেকেছি আমার বাবার কর্মসূত্রে, এবং সেই কোয়ার্টারে আমি এখন যেখানে থাকি ওই আশপাশেই একটা জায়গায়, ব্যারাকপুর। হ্যাঁ, আমি ওখানে এক্স্যাক্ট লোকেশনটা বলতে চাইছি না, কারণ কোয়ার্টারটা এখনও লোক থাকে। ওকে, তো আমি ওদেরকে স্পুক আউট করতে চাইছি না। তো যেটা আমার সাথে হয়েছিল এটা আমার নিতান্তই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তো ওটাই আমি আজকে শেয়ার করব। আর কোথাও না কোথাও গিয়ে একটা জিনিস যেটা আমি ফিল করেছি, যে আজকে আমার শারীরিক সমস্যা যাবতীয় যা হয়েছে, কোথাও না কোথাও এটার একটা এটার একটা প্রিলুড হচ্ছে এই ঘটনাটা। কারণ তুমি মনে করছো যে এই যে ধরো ক্যান্সার, পুরো নাক মুখ দিয়ে তোমার রক্ত উঠছিল, ট্রু, হসপিটাল, অ্যাম্বুলেন্স, সবের যে বেডসগুলো রয়েছে তোমার রক্তে ভিজে গেছে,
তোমার শরীরে কোনো রক্তই ছিল না। না, তো এইগুলোর একটা কারণ তুমি ওই কোয়ার্টারটাকেও কনসিডার করো? কোয়ার্টারটাকেও কোথাও না কোথাও গিয়ে সেই এন্টিটিটাকেও যে যুক্ত ছিল আমার সাথে, এবং অজান্তে খুব ছোটবেলায় যুক্ত হয়ে গেছে সে আমার সাথে। কিভাবে সেটা, আমরা তো যেটা শুনবো। বলে না স্লো বার্ন একটা, তো আইল জাস্ট বলবো ধীরে সুস্থে আমি বলছি। শুরু কবে থেকে হয়েছিল? শুরু হয়েছিল অ্যাকচুয়ালি এটা 2002 থেকে। 2003 আমরা কোয়ার্টারটাতে শিফট করি। তো তখন বাবা 2002-তে আমরা প্রথম কোয়ার্টারটা ভিজিট করতে যাই। তো তখন একটা ফ্যামিলি অলরেডি থাকছে কোয়ার্টারটাতে। তোমার তখন 7-8 বছর বয়স প্রবাবলি, হ্যাঁ, হিসাব তো তাই দাঁড়াচ্ছে। তো ছোট, আমি অনেকটাই ছোট। তো একটা ফ্যামিলি অলরেডি থাকছে ওই কোয়ার্টারটাতে, এবং সেখানে ওরা খুব কম সময় থেকেছে কোয়ার্টারটা। তো সে বাবাকে হ্যান্ড ওভার করতে চেয়েছিল কোয়ার্টারটা, কারণ ইট ওয়াজ এ ভেরি বিগ সাইজড কোয়ার্টার, মানে ফ্যামিলি কোয়ার্টার ছিল ওটা। তো বাবাকে হ্যান্ড ওভার করার জন্য তো বাবাকে বলেছিল একদিন আসুন আপনি, সেন্দা আপনি এসে একদিন দেখে যান কোয়ার্টারটা কেমন। তো বাবা বললো ঠিক আছে, আমরা ফ্যামিলি নিয়ে তাহলে যাই, সন্ধ্যেবেলা একটা গেট টুগেদার হোক কাইন্ড অফ। তো আমরা যাই, এবং এটা পুরোপুরি মায়ের থেকে শোনা আমার, কারণ আমার সত্যি কথা বলতে মনে নেই তখন। তো যাওয়ার পরে কোয়ার্টারটা, ওই বাড়িতে একটি ছেলে ছিল, মানে যে দম্পতি, যে আঙ্কেল আন্টির কাছে গেছিলাম তার যে ছেলেটা, তো আমার থেকে 1-2 বছরের বড়। তো যাওয়ার পর আমরা তো যাই হোক সন্ধ্যেবেলা যাই হয়, চা সিঙ্গারা স্ন্যাক্স বগেরা দিয়েছে। দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে, তো সেটা বললো ভাই খেলবি? তো আমি বললাম হ্যাঁ চলো খেলতে পারি, নো প্রবলেম। তো এবার উঠে খেলছে। এবার মা বলছে এটা যে অ্যাকচুয়ালি কোয়ার্টারটা আমি একটা ডেসক্রিপশন দিই, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ওটা হচ্ছে একটা ব্রিটিশ বাংলো, ঠিক আছে? তো ওইটা 5000 স্কোয়ার ফিটের একটা বড় বাংলো, সেটাকে খুব অ্যাব্রাপ্টলি মাঝখান থেকে একটা পাঁচিল তুলে দিয়ে ওটাকে 2টো ফ্যামিলি কোয়ার্টারে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? 2500 স্কোয়ার ফিট, 2500 স্কোয়ার ফিট। তো আমাদের মেন এন্ট্রেন্স সেম ছিল, আমাদের মেন সিঁড়ির প্যাসেজ সেম ছিল, আমাদের সেম একটা কমন করিডোর ছিল। ওনলি ডিফারেন্ট থিং ইজ উই হ্যাড ডিফারেন্ট ব্যালকনিজ, আমাদের প্রাইভেট ব্যালকনি যেগুলো ছিল, আর 2টো আমাদের সদর দরজা, যেটা আমাদের ঘরের এন্ট্রেন্স, 2খানা ছিল, একটা পাশের কোয়ার্টারে, একটা এই কোয়ার্টারে। তো এবার যদি কোয়ার্টারে পুরো ঢোকা যায় তাহলে বোঝা যাবে যে পাশের কোয়ার্টারে ছিল হচ্ছে তোমার একটা নর্থ ইস্ট কর্নারে একটা প্রেয়ার রুম, তার সাথে লাগো একটা ছোট চৌবাচ্চা মতন, তারপর একটা বড় লিভিং রুম। অ্যাকর্ডিং টু বাস্তু একদম ঠিকঠাক ছিল, পুরোটা ঠিকঠাক ছিল, পুরোটা ঠিকঠাক ছিল। এবার পাঁচিলটা তুলে দেওয়ার পরে বাস্তুটা হ্যাম্পার হয়ে যায়, কোথাও না কোথাও গিয়ে বাস্তুটা হ্যাম্পার হয়ে যায়। কারণ ওদের বেডরুমের সাথে, একটা বেডরুমের সাথে ওরা অ্যাটাচ টয়লেট পেয়েছে, আমরা সেটা পাইনি। আমরা কি পেয়েছি? আমরা পেয়েছিলাম একটা বাথরুম কমপ্লেক্স। কেন বাথরুম কমপ্লেক্স বলছি? কারণ দ্য বাথরুম ইটসেলফ ওয়াজ 500 স্কোয়ার ফিট। এবার অত বড় এরিয়ার মধ্যে একটা ছোট স্নানঘর, একটা ছোট চৌবাচ্চা জায়গা, একটা কাপড় কাচার ঘর, 2টো টয়লেট, ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান, তার মধ্যে ইন্ডিয়ানটা খোলা ছিল, ওয়েস্টার্নটা নয়, ঠিক আছে? ফার্স্ট থিং যেটা ওয়ার্থ নোটিসিং, ওয়েস্টার্ন টয়লেটটা সিলড শাট, ঠিক আছে? তো তারপরে কাপড় চেঞ্জ করার জায়গা। এবার ওটার সাথে যেটা ছিল একটা ড্রেসিং রুম টাইপের ছিল, ঠিক আছে? তার পাশে একটা ছোট ঘর ছিল। ড্রেসিং রুম কেন বলছি? কারণ আমি এখন নানা রকম ইউটিউব ভিডিওস দেখি এই ক্লজেট বগেরা, তো ওখানে অনেক শেলফস থাকে, তো ওই রুমটা সেম ওরকম শেলফস, হয়তো সেই সময় মানে ড্রেসিং রুম হিসেবে ইউজ করা হতো। তার পাশে একটা ছোট ঘর, তার পাশে একটা বড় বেডরুম, ঠিক আছে? আর একটা লম্বা বারান্দা। এটা হচ্ছে আমাদের ইউনিটটা। ওদের ইউনিটটাতে ওই প্রেয়ার রুম, 2টো বেডরুম, একটা বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট পেয়েছে ওরা। তো এরকম। তো ইনিশিয়ালি দ্য এন্টায়ার হাউস ওয়াজ ভেরি গুড আর কি, বাস্তু হিসেবে খুব সুন্দর, বাট ওই পাঁচিলটা তুলে দিয়ে এই প্রবলেমটা হয়েছিল। তো আমরা এ পাশের কোয়ার্টারটা নিয়েছিলাম। তো এবার যেটা হয়েছিল যে দিকে নর্থ ইস্টে কি মানে ঠাকুর ফাকুর ছিল? আমাদের দিকে নর্থ ইস্টে এন্ট্রেন্স ছিল, মানে যদি আমাদের ইউনিটটা ধরো, নর্থ ইস্টটাই আমাদের এন্ট্রেন্স ছিল। ওকে ওকে। যেটা ওদের ইউনিটে প্রেয়ার রুম ছিল, ওকে, ওদের এন্ট্রেন্সটা ছিল হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্টই তো হচ্ছে, হ্যাঁ সাউথ ইস্ট, মানে একদম ওই প্রেয়ার রুমের সোজাসুজি এসে এন্ট্রেন্স ছিল। আর ঠিক ওটার পাশে এন্ট্রেন্সটাই হচ্ছে আমাদের এন্ট্রেন্স। ওটার সোজাসুজি গেলে আমাদের বাথরুম কমপ্লেক্স ছিল একদম এন্ডে, মানে মেইন ডোর দিয়ে একদম বাথরুম দেখা যাচ্ছে না? মেন ডোর দিয়ে বাথরুম দেখা যায়। মেন ডোর দিয়ে ঢুকে ইউ হ্যাভ টু টেক আ রাইট টার্ন, তাহলে তুমি বাথরুম দেখতে পারবে। কেন? কারণ একটা পাঁচিল তোলা ছিল, একটা তখনকার দিনে হয়তো বার কাউন্টার বা কিছু ছিল, একটা ডি শেপের পাথর দিয়ে কাটিং করে, খুব সুন্দর। মানে অ্যাকচুয়ালি কোয়ার্টারটা আমি যদি বলতে পারতাম এক্স্যাক্টলি কোথায় কোয়ার্টারটা, ইটস এ ভেরি গুড লোকেশন আর কি।
তো তারপরে আমরা ওখানে যাই, তো যাওয়ার পরে এবার ওরা বেশিরভাগ সময় বাইরের দিকের ঘরটাতেই থাকতো, ভেতরের ঘরগুলো তো ওরা যেত না, এটা আর একটা পয়েন্ট টু বি নোটেড। তো ছেলেটা ওরকম যাওয়ার পর বলছে, ভাই খেলবি আমার সাথে? আমি বলছি, হ্যাঁ চলো খেলি। তো কী খেলবো ইটস এ ভেরি বিগ প্লেস, আমরা হাইড অ্যান্ড সিক খেলবো বা হোয়াট এভার ইট ইজ, আমরা কিছু একটা করবো। তো ওরকম আমরা খেলছি, হঠাৎ করে ওরা যখন মা বাবারা যখন বসে রয়েছে, তো তখন ওরা নোটিস করলো যে আমি আর খুব বিচ্ছিরিভাবে চিৎকার করে উঠেছি। ওকে ওকে খুব বিচ্ছিরিভাবে একটা চিৎকার করে উঠেছি। তো মা ছুটে গিয়ে আমাকে গ্র্যাব করে, কোথা থেকে, ওই যে ড্রেসিং রুমটা যেটা বাথরুমের পাশে, ওখান থেকে আমাকে মা টেনে বার করে বলছে যে কী হলো, ভয় পেয়েছিস কিনা? আমি বলছি, মা কেউ আছে, মানে কেউ আছে। তো আমি এরকম করে বারবার বলছি, মানে মা এটা আমাকে বলেছে যে আমি এরকম করে বলছি, মা কেউ আছে, আমি ভয় পাচ্ছি, বাড়ি চলো আমি করে বলছি, মানে প্রায় কাঁদো অবস্থা। তো ছেলেটা বলছে যে আমি ভাইকে বারণ করেছি যেতে, ও তাও গেছে ওখানে, এরকম করে মাকে বলেছি ও, যে আমি এরকম ভাইকে বলেছি, ভাই তাও গেছে, বারবার বলেছে এরকম করে। তো তারপর যাই হোক, ওখান থেকে আমাকে মা ড্র্যাগ করে নিয়ে চলে আসে। তারপর আমরা কিছুক্ষণ থেকে ওখান থেকে বাড়ি চলে আসি, আমরা বাড়ি রিটার্ন চলে আসার পর যেটা হয় যে তারপরে আমরা 2003-তে কোয়ার্টারটাতে শিফট করি। এই যে ভিজিটটা ছিল 2002-তে ছিল, 2002 এর শীতের দিকে। তারপরে আমরা কিছু মাস পরেই, মানে ওরা ছেড়েছে, তারপরে আমরা কোয়ার্টারে অনেক কিছু কাজ করিয়েছি, কারণ মানে ওরা থেকেও কিছু জিনিস ড্যামেজ করে দিয়ে গেছিলো, তো আমরা অনেক কিছু কাজ করিয়ে তারপরে ওখানে ঢুকেছি, ঠিক আছে। তো ঢোকার পরে আমরা 2003 থেকে ওখানে থাকতে শুরু করি। তো যেটা হয়েছিল যে 2003 থেকেই আমাদের কিছু ছোটো ইনসিডেন্টস হতে থাকে, বাট যেটা হয় না যে অ্যাট ফার্স্ট যুক্তির নজর দিয়ে দেখতে গেলে সবাই সেগুলোকে ইগনোর করে, তা আমাদেরও সেটাই হতো, ঠিক আছে। তা আমাদের যখন গৃহপ্রবেশ করা হলো, তো ওই ঠাকুরমশাই এসে বললেন যে, মাকে বলছেন যে আপনাদের তো একটু বাস্তু দোষ আছে, কারণ ঠিকঠাক জায়গায় নেই কোনো কিছু, নর্থ ইস্টে গেট, বাথরুমটা একটা উইয়ার্ড জায়গায়, তো একটু আপনাদের এরকম প্রবলেম রয়েছে, তো এই প্রবলেমগুলো আপনাদের একটু ফেস করতে হবে। তো কী ধরনের প্রবলেম? যা না একটু শরীর খারাপ করবে, একটু টাকা পয়সার মাঝে মধ্যে সমস্যা হতে পারে, নট মেজর বাট হবে এগুলো, বাস্তু দোষ থাকলে যা হয় একটা বাড়িতে, তাই খুব খারাপ নয়। তো মা বললো যে ঠিক আছে, কি করবো আর, এখন কি করা যেতে পারে, যে কদিন থাকি কোয়ার্টারে সে কদিন দেখছি, তারপর তো এমনি তো আমাদের উঠে যাওয়ার প্ল্যান আছে। বাট উঠে যাওয়ার প্ল্যান বলে আমরা 11 বছর ছিলাম কোয়ার্টারটাতে, সেটাও হয়তো আমরা উঠতাম না যদি না এই উৎপাতগুলো হতো। তো এবার 2003 থেকে নিয়ে 2005-6 অবধি মোটামুটি গেছে। এবার যেমন আমার প্রত্যেক বছর 2টো করে ট্যুর করতাম আমার বাবা, এবং হঠাৎ 2006 থেকে সবার আগে যেটা আমাদের প্রবলেমটা শুরু হলো সেটা হচ্ছে যে ট্যুরগুলো বন্ধ হয়ে গেল। কেন? উইয়ার্ড কারণে। বাবা হয়তো ছুটি পাচ্ছে না, হয়তো ট্যুর করতে যাবো, টিকিট কাটা, শরীর খারাপ করে গেল, ঠিক আছে। কোনো সময় হয়তো মানে একদম সব কিছু ফিক্সড, এই করবো, হট করে বাবার অন্য জায়গাটা পয়সা লেগে গেল, যে পয়সাটা আমরা ট্যুরের জন্য রেখেছি, হয়তো বাবার অন্য জায়গায় সেই টাকাটা লেগে গেল, বেরোনোটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো 2006 থেকে আমাদের বেরোনো বন্ধ হয়ে গেল। 2005 অবধি আমরা ঘুরেছি, 2003-তে ঢুকে 2004-05 অবধি আমরা ঘুরেছি। 2006 থেকে লম্বা বেরোনোটা বন্ধ হয়ে গেল। বেরোনো বন্ধ হয়ে গেল বলে খুব ভুল হয়, লম্বা ট্যুরগুলো বন্ধ হয়ে গেল, মানে যেখানে আমরা 10 দিন 12 দিন করে বাড়ি থাকছি না, ওই ট্যুরগুলো বন্ধ হয়ে গেল আমাদের, ঠিক আছে। তার বদলে কি শুরু হলো, আমরা কোথাও যেতাম, সেখানে কোথাও না কোথাও গিয়ে মনে হতো যে ও বাবা কতক্ষণে বাড়ি যাবো, কতক্ষণে বাড়ি ফিরবো। তো এরকম একটা সবসময় মনে হতো কি যে অনেকক্ষণ বোধহয় আমি বাড়ির বাইরে রয়েছি, এবং বাড়িতে ঢুকলেই ওই একটা যে উফ বাবা বাড়িতে ঢুকেছি, সো দেওয়ালে হাত দিয়ে এরকম দেখছি যে উফ ফাইনালি উই আর হোম, এরকম একটা ব্যাপার, এরকম একটা ফিল হতে স্টার্ট করলো যে বাড়ি ঢুকে মনে হচ্ছে যে উফ শান্তি, চলো বাড়ি এসে গেছি। মানে কোথাও গিয়ে এক রাত্রির যদি থাকতে হতো আমাদেরকে, যে পিছু টান না, মানে অ্যাজ ইফ ওই বাড়িটাকে ছেড়ে আমাদের কোনো জগৎ নেই, এরকম একটা ব্যাপার। তো একটা বাড়ির প্রতি একটা উইয়ার্ড অ্যাট্রাকশন, একটা অ্যাটাচমেন্ট হতে লাগলো, যে কোথাও যাচ্ছি এক রাত্রির কোথাও থাকতে পারলে মনে হয় যেন বাবা এখানে থাকতে হবে এক রাত্রির, বাড়ি যাই না, চলো না, মানে যত রাত হোক লাস্ট ট্রেন ধরে হলেও বাড়ি ফিরতে হবে, একটা টেন্ডেন্সি হয়ে গেল। এটা হচ্ছে 2006 থেকে। এবার এক এক করে কিছু উইয়ার্ড ঘটনা মানে হলো, কি জিনিস মিসপ্লেস হয়ে যেত। মানে আমার মায়ের একটু একটা এমনি ফরগেটফুলনেসের ব্যাপার আছে, তো আমরা ইনিশিয়ালি ওটাকে মায়ের ভুলে যাওয়ার টেন্ডেন্সি ধরে চলতে শুরু করেছি, ঠিক আছে।
তো একটা জিনিস ধরো, একটা গ্লাস এখানে রাখা রয়েছে, মা বলছে এই তো এখানে রাখলাম, কোথায় গেল? জেনারেলি মারা যেটা করে আর কি, রেখে ভুলে যায়। বাট অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলি মিলে খুঁজছি, আমি খুঁজছি, বাবা খুঁজছে, মা খুঁজছে, আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। হয়তো 5-10 মিনিট খোঁজার পর দেখলাম ওই সেম প্লেসে জায়গাটা রয়েছে, 3জনই অন্ধ হয়ে গেলাম। বাট যখন স্টার্ট হয়েছিল তখন ওখানে নেই, মা বলেছে যে আমি এখানে রেখেছিলাম। হয়তো খোঁজার পর 5-10 মিনিট দেখার পর দেখলাম জিনিসটা ওখানেই আছে। বাট যখন বলছে যে হ্যাঁ রে দেখ না একটু খুঁজে পাচ্ছি না, মা হয়তো বললো সত্যি আমরা কেউ খুঁজে পাচ্ছি না ওটা, ঠিক আছে। এবার প্রথমে এগুলো নিয়ে আমরা গা করতাম না, কারণ ছোটোখাটো জিনিস যাচ্ছিল, রিমোট রাখছে, রিমোট পাচ্ছি না, হয়তো কোনো কাগজের টুকরো রাখলেও পাচ্ছি না। পরের দিকে এগুলো শুরু হলো উইথ বিগার আইটেমস, টাকা পয়সা, গয়নাগাটি। এমন না যে হারিয়ে যাচ্ছে, মার্ক মাই ওয়ার্ডস, পাওয়া যাচ্ছে কিন্তু ইন দ্য সেম প্লেস। মা হয়তো বললো আমি এখানে রেখেছি, ওখানেই পাওয়া যাচ্ছে, কিন্তু খুঁজি মানে 5-10 মিনিট করে ঘোরাচ্ছে আমাদের। এমনও হয়েছে যে পরের দিন হয়তো বিছানার ওপরে রেখেছি, দেখলাম চাদরের তলায় জিনিসটা। খুব ইরিটেটিং, কিন্তু ইরিটেটিং মানে ডিস্টার্ব করছে, ঠিক আছে। কেন আমি বলছি কেন করছে সেটাও আমি বলছি, ডিস্টার্ব করছে। দিয়ে এবার এটা দিয়ে শুরু হলো। তো আমার মায়ের সেরিব্রাল স্ট্রোক হয়েছিল, ঠিক আছে। তো ডাক্তার যথারীতি যে কোনো পেশেন্টের সেরিব্রাল স্ট্রোক হলে একটা সাইকিয়াট্রিক কাউন্সেলিং করাতে বলে। তো সবাই ওই সময় বললো যে হয়তো এই স্ট্রোকটা মাথার মধ্যে কিছুটা চলছিল, ওই জন্য হয়তো এই ফরগেটফুলনেসটা মায়ের আছে বা তো ওই জন্য রেখে হয়তো ভুলে যাচ্ছে, ওটা অতটা কিছু ব্যাপার না। তো ওটাকে আবার একটা সেই ওই লজিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে ওটাকে কাটিয়ে দেওয়া হলো যে ঠিক আছে চলো, শি ইজ মিসপ্লেসিং থিংস বিকজ শি হ্যাজ এ মেডিকেল কন্ডিশন, এরকমভাবে। ঠিক আছে, এটা তো হলো মায়ের ব্যাপারটা। মানে তোমরা পুরো ডটসগুলোকে কানেক্ট করলে এখানে, হ্যাঁ, যে মায়ের ফরগেটফুলনেস এরকম শরীর খারাপ করছে, তো ওই জন্য একটা মেডিকেল কন্ডিশন ভেবে ওটাকে তোমরা সাইড লাইন করলে। যা হয় বেসিক্যালি এভরিওয়্যার ইটস দ্য সেম থিং, মানে হচ্ছে লোকে একটা লজিক্যাল যুক্তি খুঁজে পাচ্ছে, ওটা লজিক আছে যে আচ্ছা এটা হচ্ছে, তাহলে তো এটা কিছু না। পরে হয়তো গিয়ে রিলেট করলে দেখা যায় যে আরে এটা তো এরকম হতো, হওয়ার তো কথা না। তো এবার ফরগেটফুলনেস মানে কি হবে, যে এরকম যে 3জনে মিলে খুঁজে পাচ্ছি না, হয়তো মা ভুলে যেতে পারে, 3জনে মিলে কি করে ভুলে যাবো? আর সেম জায়গাটাও দেখছো তোমরা, সেম জায়গা, হ্যাঁ। এবার শুরু হলো আস্তে আস্তে কি, রান্না পুড়ে যাও। হ্যাঁ, মানে মা হয়তো মানে কড়াই বসিয়ে জাস্ট সবজিগুলো দিয়ে কিছু একটা করতে গিয়ে এসে দেখছে তলা লেগে গেছে। মানে তলা লাগে অনেকক্ষণ হাই ফ্লেমে থাকলে বাসন মানে রান্নাবান্না পুড়ে যেতেই পারে, কিন্তু মানে কিরম বলবো তোমাকে, কড়াই বসিয়েছে, তেল দিয়েছে, তাতে সবজি দিল, দিয়ে কিছু একটা আনতে আনতে দেখছে তলা লেগে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে জিনিস নষ্ট হয়ে যাওয়া, খুব জিনিস নষ্ট হয়ে যেত, মানে ভাত ফাত পচে যাচ্ছে, ঠিক আছে। ফ্রিজে রাখছে, ফ্রিজ থেকে বার করে দেখছে ভাত ঘেমে গেছে, যেটা হওয়ার কথা না, ফ্রিজে ভাত কেন ঘামবে, তাই না? ফ্রিজ বন্ধ থাকলে ইটস এ ডিফারেন্ট থিং, বাট ফ্রিজ চলছে, ফ্রিজ থেকে বার করে দেখছে ভাত ঘেমে গেছে। এই একটা প্রবলেম শুরু হলো। এটা তো চলো বাড়ির ইস্যু। আমার যে প্রবলেমটা হতো সেটা হচ্ছে যে আমি সবেতে খুব ভয় পেতাম ইন দ্য সেন্স, ঘরের ভিতর অ্যাটাচড বাথরুম, রাত্রেবেলা মাকে গিয়ে দাঁড়াতে বলছি, মা দাঁড়াতো, মাকে বলছি মা একটু বাথরুমে যাবো, দাঁড়াবে? মা ঘুমের ঘরে উঠে চোখ ডলতে মা গিয়ে হয়তো আমার সাথে দাঁড়ালো। হ্যাঁ, কেন দাঁড়ালো সেটাও বলছি, বিকজ শি ওয়াজ দ্য অনলি ওয়ান যে জানতো শুরু থেকে প্রবলেম আছে, এবং সে জানতো তারও একটা কারণ আছে। আস্তে আস্তে আমি এক এক করে বলছি। তো মাকে বলছি মা ভয় লাগছে, বাথরুমে দাঁড়াও। মা দাঁড়াতো সবসময়। এবার বাথরুম করছি, স্নান করছি, সবসময় একটা ফিলিং হতো কি কেউ দেখছে। এই যে একটা ফিলিং, কেউ দেখছে ইন দ্য সেন্স এরম না যে কেউ ডাইরেক্ট দেখছে, মানে সামবডি ইজ দেয়ার ইন দ্য সেম প্লেস। আমি বাথরুমে স্নান করছি, মনে হতো যেন বাথরুমের দরজার বাইরে কেউ একটা আছে, ঠিক আছে। তো এই যে একটা সবসময় একটা ফিলিং অফ বিং টুগেদার, কি কেউ রয়েছে সাথে, কেউ নজর রাখছে, ভয় লাগতো। তো এই জন্য মাকে বলতাম, বাবাকে বলতাম যে এসে আমার সাথে দাঁড়াও বা কিছু করো, ঠিক আছে। তো এই একটা জিনিস আমার সাথে শুরু হলো। এবার আস্তে আস্তে বড় হলাম। এবার আইসিএসসিতে কি হয়, 6 পরে সাবজেক্টস ডিভাইড হয়ে যায়, সায়েন্স ইন্টু 3 সাবজেক্টস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এসএসটি ইন্টু হিস্ট্রি, সিভিক্স, জিওগ্রাফি। তো এরকম অনেক সাবজেক্টস বেড়ে যায়। তো তখন আর এই হোম স্কুলিং শুধু হয় না, টিউটার রাখতে হয়। যথারীতিভাবে টিউটার রাখা হলো, একটা আলাদা ঘর দেওয়া হলো আমাকে, ঠিক আছে। তো আমার ঘরটা ছিল ঠিক ঠাকুর ঘরের পাশের ঘরটাই। তো ঠাকুর ঘর কোনটা, যেটা একদম ইনিশিয়ালি বললাম মনে আছে, ড্রেসিং রুম। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ঠাকুর ঘর বানানো হয়েছিল। কেন, অত শেলফস, তো শেলফের মধ্যে সুন্দর করে ঠাকুর গুছিয়ে রাখা হয়েছিল।
তো ওর পাশের যে ছোট ঘরটা, ওই ঘরটাতে আমাকে ওখানে আমার একটা বিছানা দেওয়া হলো, যে কোনো সময় পড়তে পড়তে টায়ার্ড ফিল করলে ওখানেই শুয়ে পড়বো। আর ওখানেই সামনে টেবিল চেয়ার, আমার বুকশেলফ সব ওখানে রাখা হলো। টিউটাররা আসতো, ওই ঘরেই আমাকে পড়াতো, আমি আবার ওখানেই রাত্রেবেলা যদি পড়াশোনার কাজ থাকতো, কিছু করতো, ওখানেই বসে করতাম। আবার শুতাম কিন্তু ওই বড় ঘরটাতে, যেটা আমাদের সবচেয়ে বড় যে ঘরটা ছিল, ওখানে দুটো বেড ছিল, একটা মা বাবা শুতেন, একটা আমি শুতাম, কিন্তু পড়াশোনা আমার এই ঘরটাতে। এবার ওই ঘরে যখন আমি বসে পড়াশোনা করতাম বা একা বসে থাকতাম, পুরোনো দিনকার কোয়ার্টার তো, ওই লাল বা একটু দেখবে ধূসর কালারের যে ঘষা সিমেন্টের মেঝে হয়, সেই মেঝে। এবার ওর মধ্যে একটা যখন তুমি হাঁটবে খালি পায়ে, দেখবে একটা খসখস আওয়াজ হয়, রাইট? তো ওই যে বসে আমি পড়ছি, টেবিলের চারপাশ দিয়ে আওয়াজটা অ্যাজ ইফ সামওয়ান ইজ ওয়াকিং। ওকে ওকে রাত্রেবেলা উঠে বাথরুম যাচ্ছি, সামবডি ইজ ওয়াকিং বিহাইন্ড মি, ওই পাটা। তো আমি ভয় পেয়ে এরম, মানে আমি নিজে একটা কনসিয়াসলি তাকাতাম কি পেছনে কেউ নেই তো, এটা সবসময় ওই ফিলিংটা হতো। তো হওয়ার পর মাকে বলেছি, মা বলছে হ্যাঁ সবসময় সারাদিন, তখন না আসতো টিভিতে ওই কই হে, তো হ্যাঁ বলছে সবসময় ওইসব দেখবি, এই জন্য ভয় পাস। আর ওটা মিস হবে না আমার, মানে স্যাটারডে সানডে মানে আমাকে টিভি খুলে বসে যেতে হবে আর কি। ফ্রাইডে করে হতো, স্যাটারডে সানডে করে হতো, এই বিকরাল, হ্যাঁ নানা রকম সব, ওই তেরা বেকা ভূত, হাতিম, তারপরে হাতিম হতো, আহাট হতো। তো ওই সারা দিন আমি ওই দেখছি, আমার এন্টারটেনমেন্ট বলতে ওটা। মা বলছে সর্বক্ষণ ওইসব তেরা বেকা জিনিসপত্র দেখবে আর ভয় পাবে, মা ওরমভাবে ইগনোর করতো। তো বাবার পোস্টিং ছিল ক্যানিংয়ে, ঠিক আছে? তো বাবা মানে থাকতেন, কোনো সময় থাকতেন না, মানে নাইট ডিউটি হলে 7 দিন নাইট ডিউটি, দেন 3 দিন ডে ডিউটি। তো ডে ডিউটি হলে বাবাকে আমি দেখতে পেতাম, নাইট ডিউটি হলে দেখতে পেতাম না, কারণ বাবা মানে রাত্রেবেলায় তো ওখানেই থাকতো, আর্লি মর্নিং বাড়ি ফিরতেন, বাড়ি ফিরে আমি যখন ঘুম থেকে উঠতাম দেখতাম বাবা ঘুমাচ্ছেন। আবার আমি কলেজ মানে স্কুল বা টিউশন করে ফিরছি, তখন দেখছি বাবা ডিউটি বেরিয়ে গেছে। তো এইরকম, তো বাবাকে খুব সেই সময়টা খুব কম পেয়েছে। তো বাবাকে একদিনকে মা বললো ছেলে খালি এরকম ভয় পায়, ছেলেকে একটু কোথাও একটু দেখাতে হবে, ঠিক আছে? তো আমার এক জেঠু আছেন, সেই জেঠুর আমি নাম নিচ্ছি না, জেঠু বেঁচে আছেন এখনও, কিন্তু এখন মানে উনি যে প্রফেশনের সাথে যুক্ত ছিলেন আর কি, তন্ত্র প্র্যাকটিশনার, সেটা হয়তো এখন উনি আর পাবলিকলি করেন না। আগে ফিজ নিয়ে করতেন, উনি কনসালটেন্সি গিয়ে করতেন। তো ওই জেঠুর কাছে মা আমাকে নিয়ে যায়, মা বাবা দুজনেই আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে জেঠুর সাথে কথা বলা নেয়। জেঠু বলে কি, বাবারে তুই কি একা থাকলে এরম এরম ফিল করিস? এক্স্যাক্টলি তোমায় যে জিনিসগুলো বললাম, যে পায়ের আওয়াজ, ফিলিং অফ বিং ওয়াচড। আমি বললাম যে হ্যাঁ এগুলো আমি ফিল করি। জেঠু বললো যে একটু বাস্তুদোষ তো আছে তোদের ঘরে, তো এছাড়াও একটু ওই বাস্তুদোষের জন্যই কিছু এনার্জিজ একটু থাকে বাড়িতে, তো কোনো অসুবিধা নেই, ইউ ডু ওয়ান থিং, যেখানে তুই পড়িস এবং তোদের বাথরুম যেটা, একটা পাথরের বাটির মধ্যে একটু মানে সি সল্ট দিয়ে, টাইগার ওপাল বলে একটা স্টোন হয়, সি সল্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওটাকে যে কোনো একটা কর্নারে আমার পড়ার জায়গা এবং বাথরুমে, কারণ এই দুটো জায়গায় আমি ভয় পাই, ওখানে রেখে দিতে। তো হতে পারে ইট হ্যাজ নো এফেক্ট, হয়তো প্লেসিবোর জন্য বলে, প্লেসিবো জানো তো মানে, হ্যাঁ তো প্লেসিবোর জন্য হয়তো বলে দিয়েছে, হতেই পারে এটার কোনো এফেক্ট নেই প্লেসিবোর জন্য, বাট স্টিল ইউনো ওটা দেওয়াতে একটু গিয়ে মনে হয়েছে যে না এবার একটু ভয়টা কম পাচ্ছি, হয়তো ভয় কম পাচ্ছি না, মানে সেটা নিজেকে বোঝাচ্ছ, হ্যাঁ নিজের মাইন্ডকে রাজি করাচ্ছি যে না ভয় পেলে চলবে না, সবসময় এত ভয় পেলে কী করে হবে, এরপর কী করবো, এরপর যখন আমি স্কুলিং কমপ্লিট করে বাইরে যাব তখন কি হবে, এই একটা জিনিস মাথার মধ্যে ঘুরতো, যার জন্য নিজেকেও মনকে মানিয়ে হয়তো নিয়েছিলাম। এবার এরপরে শুরু হলো অন্যরকম উৎপাত। কেমন ধরনের উৎপাত? প্রথমে তো এই জিনিস হারিয়ে যাওয়া, রান্নাবান্না পুড়ে যাচ্ছে। এরপর শুরু হলো কলিং বেল বাজা। আচ্ছা, র্যান্ডম টাইমে কলিং বেল বাজতো, সকালবেলায়, দুপুরবেলায়। এবার আমি যে জায়গাটার কথা বলছি ওখানে প্রচুর রাস্তার বাচ্চা কাচ্চারাও রয়েছে আর কি ওই জায়গাটা। তো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয়তো ওরা এসে বাজিয়ে দিয়ে চলে যেত দুষ্টুমি করে। প্রথম আমরা গা করতাম, প্রথমত মা বকা দিত, এই কেড়ে এরকম করে গিয়ে হয়তো বারান্দায় বলছে, বাট পরের দিকে আমরা গা করতাম না, দূর বাজাচ্ছে অসুবিধা নেই, বাজাকে। তো এইবার এটাই প্রবলেম হতে শুরু হলো যখন টাইমটা খুব উইয়ার্ড হয়ে গেল। কিরম টাইমে হতো? রাত্রিবেলা 2:02 সময় বেল বাজছে, আচ্ছা 12টার পর বেল বাজছে, ঠিক আছে, এরকম করে অ্যাব্রাপ্ট টাইমে বেল বাজছে। তো এবার আমরা কি ডিসাইড করলাম যে ঠিক আছে একদিনকে ধরবো। তো এবার আমাদের এই কোয়ার্টারে একটা যেটা প্রবলেম হতো, খুব গরম হয়ে যেত গ্রীষ্মকালে বেডরুমের দিকগুলো,
ঠিক আছে, কারণ একদম সূর্যটা ওই দিক দিয়ে উঠতো এবং পুরো রাত্রির দুপুর 12টা অবধি একদম ওই ওখানে। মাথার ওপরেই থাকতো, ওই রুমের মাথার ওপরেই। আর এই যে বারান্দার দিকটা ছিল, এটাতে পরন্ত রোদটা পড়তো, যার জন্য ঠান্ডা থাকতো। তো হোয়াট উই ইউজ টু ডু, এই বারান্দার দিকে আমরা মোটা তোষক পাততাম, দুদিকে দুটো স্ট্যান্ড ফ্যান লাগাতাম, দিয়ে আমরা বারান্দাতেই ঘুমোতাম, ওখানেই বসতাম, সন্ধ্যেবেলা থেকে আমরা ওখানেই থাকতাম। তো এবার ওই বিছানাটার ওপরে আমার মা একদম রেডি টর্চ নিয়ে, আমিও একদম একটা কর্নারে টর্চ নিয়ে রেডি, আর বাবা দরজা খুলে বাইরে গিয়ে কমন করিডোরটাতে এরকম কাউচ হয়ে বসে আছে, যে বেলটা বাজবে আর উঠে দেখবো। এবার যথারীতিভাবে গেছে, বেল বেজেছে, উঠে দেখছি কেউ নেই। কেউ নেই? নেই, আচ্ছা, কেউ নেই। আমি দেখেছি, মা দেখেছে, আমরা তো টর্চ মেরে রয়েছি, হুম। আর বাবা তো বাইরের লাইটটা জ্বালিয়েছে উঠেই, কেউ নেই। তো আমরা ওয়েট করছি তখনও, যে কাউকে যদি দেখা যায়। এবার শুরু হলো ভয়ের ব্যাপার। আমরা তিনজনেই তাকিয়ে রয়েছি, আমাদের সামনে কেউ নেই, বেল বেজেছে। আমাদের তাই? সামনেই কেউ নেই, বেল বেজে উঠেছে। এবার শুরু হয়েছে ভয়ের ব্যাপার। এবার যে বেলটা বেজেছে, আমার তো কান্না শুরু, আমি তো এমনি ভীতু, আমার কান্না শুরু। এবার মা বলছে এই চুপ চুপ চুপ, কাঁদবি না কাঁদবি না কাঁদবি না। এবার আমরা খুঁজে বেড়াচ্ছি যে সোর্সটা কি। এবার হতেই পারে শর্ট সার্কিট, ঠিক আছে। এবার কেন আমরা আরও ভয় পেয়েছি, আমার বাবা দিয়েছে বেলের সুইচটাকে অফ করে। কলিং বেল একটা সুইচ হয় না ঘরের Okay, মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা দিয়েছে কলিং বেলের সুইচটাকে অফ করে। হুম। যে আসবে ফোন করবে, বা যে আসবে নিচ থেকে চিৎকার করবে, যাদের কাছে ফোন নেই তারা নিচ থেকে চিৎকার করে আমাদেরকে ডাকবে, কোনো প্রবলেম নেই, বেল বাজবে না। সুইচ অফ করে দেওয়ার পরে বেল বাজতো, কি বলছো? এবং উইয়ার্ড টাইমে, ওই যে বললাম রাত্রির বেলা, দিন নেই দুপুর নেই, বেল বাজতো। ঠিক আছে, আমার বাবা দিল বেলটাকেই খুলে দিয়ে। এবার মা বললো যে না, ইটস নট আ গুড থিং, তো লেটস ডু ওয়ান থিং, একটা সস্তান, শান্তি সস্তান, জাস্ট বাড়িতে টু ক্লিনস দ্য নেগেটিভিটি। তো এতটা আমরা এখন যতটা স্পিরিচুয়াল, আমরা অতটা ছিলাম না। এখন যেমন প্রত্যেক পূর্ণিমাতে বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে, ঠিক আছে, দুটো করে একাদশী ইত্যাদি এগুলো করা হচ্ছে, তখন এত হতো না। তখন ওই বছরে একটা বা দুটো মেন তিথি, মাঘী পূর্ণিমা হয়ে গেল, বুদ্ধ পূর্ণিমা হয়ে গেল, এরকম সময় একটা কোনো নারায়ণ পুজো হলো, একটা সস্তায়ন হলো, এই ম্যাক্স টু ম্যাক্স। তো মা বললো অনেক দিন করা হয় না, তো বাড়িতে একটা সস্তায়ন রাখো। তো সস্তায়ন রাখা হলো বাড়িতে, সস্তায়ন করা হলো। তো একটু কম লাগছে, মনে হচ্ছে একটু কম লাগছে। তো বাবা আবার বেলটা এনে লাগালো। তো এরপরে কি বেল লাগানো হলো, যে না ভূত তো তাহলে ঠাকুরের মন্ত্রে ভয় পাবে, তাহলে লেটস ডু ওয়ান থিং, আমরা একটা ওম ভূর্ভুবস্বর বেল লাগিয়ে দিই। তা আমরা টিং টং বেল কেটে দিয়ে আমরা একটা ওম ভূর্ভুবস্বর বেল লাগিয়েছি, ঠিক আছে। এটা গায়ত্রী মন্ত্রের বেল আমরা ঘরের মধ্যে লাগালাম। খুবই হাস্যকর উইয়ার্ড একটা সলিউশন, বাট উই ডিড দ্যাট এনিওয়েজ। তো হতে পারে এটা শাস্তায়নের এফেক্ট নাকি আমাদের গায়ত্রী মন্ত্রের এফেক্ট, এটা নোবডি নোজ, বাট ইট স্টপড। বেল বাজা বন্ধ হয়ে গেল। তারপর এবার আমার মায়ের সেরিব্রাল হলো, তো মা একটু উইক হয়ে পড়লেন। তারপরে যদি কোনো ডিস্টারবেন্স হয়েও থাকে, আমরা গা করিনি, বিকজ মাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো এবার মা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো। এবার শুরু হলো, এবার তার মাঝখানে ওই আলেয়া হলো। Do you remember? Alea, Ayla, something like that. আলেয়াই বলে, বাট না, Alea না, not methane gas. Not okay. that is not the thing. আইলা, right? ওকে, ঝড় হয়েছিল, এই সাইক্লোনটা হলো, হ্যাঁ। ওই আইলা বা আলেয়া সামথিং। আমি 6 এ পড়তাম তখন, ক্লাস, আমি একটু বড়। হ্যাঁ, তো ওই আইলা, ঠিক আছে, ওই ঝড়টা হলো, ঠিক আছে। এবার ওই 11 সামথিং, না আরো আগে, আইলা আরো আগে হয়েছে। কি করে 2011 হয়? 2011 তো আমি 11 পাস আউট। আইলা অনেক আগে হয়েছে, আমার শরীর খারাপের আগে আইলা। ওকে, আই ওয়াজ কোয়াইট ইয়াং। তো এবার আইলাতে বাজ পড়ে আমাদের টিভিটা গেল খারাপ হয়, ঠিক আছে। আমাদের ঘরে একটা আকাই টিভি ছিল, বিরাট পুরনো আকাই কোম্পানির টিভি। তো বাবার ম্যারেজ গিফট ওটা। আচ্ছা, হ্যাঁ। তো টিভিটা গেল আমাদের খারাপ হয় বাজ বলে। তো এবার ওই কি বলে মাদার বোর্ড, ওই যে গ্রিন কালারের সিলভার ডটস থাকে, মাদার বোর্ডই প্রবাবলি। তো ওটাই খারাপ হয়েছিল। পিকচার টিউব না মাদারবোর্ড? না, নট পিকচার টিউব, ওই বোর্ডটা খারাপ হয়েছিল, কারণ ওই ঝালাই দিতে হয় যেটা, ওইটা খারাপ হয়েছে। তা একটা লোক ডাকা হলো, টিভির লোক। তো যাকে ডাকা হয়েছিল, যে ছেলেটাকে, তো সে বলল যে কাকু আমি তো, মানে আমার বাবাকে বলেছে যে কাকু আমি তো ইলেকট্রিকের কাজ করি, তো আমি একজনকে নিয়ে আসবো, সে টিভির কাজ পারে, আমি ইলেকট্রিকের কাজ পারি না, আমি তার হেল্পার, সেই টিভির কাজ পারে, ঠিক আছে। তো টিভির, তো আমরা মানে ওনাকে নিয়ে আসছি, উনি আপনাদেরকে সাহায্য করবে, ওই যে ভদ্রলোক আসবেন।
তো ওয়েল অ্যান্ড গুড, ভদ্রলোককে আনা হলো আমাদের বাড়িতে। তো ভদ্রলোক এসছেন, ভদ্রলোককে মানে নিপাট ভদ্রলোক, সিম্পল সাদা মাটা জামা পরে ভদ্রলোক এসছেন আমাদের বাড়িতে, খুবই একদম ডিসেন্ট লুকিং পার্সন আর কি। তো উনি এলেন, এসে বললেন কোথায় আপনাদের টিভি। তো আমাদের ওই যে বাথরুম কমপ্লেক্স যেটা বললাম আর কি, বাথরুম কমপ্লেক্স থেকে নিয়ে একদম এরকম টানা এসে আমাদের লিভিং রুমে উঠেছে, আমাদের ওই জায়গাটা টিভিটা ছিল, ঠিক আছে। এবার ওই বাথরুমের ওদিকে দরজাটা খুলে দিলে খুব হাওয়া আসে, তো মা ওনাকে ওই টিভিটা ওখানে দিল। আর আইলার পরে একটা বিভৎস গরম পড়েছিল, পচা মার্কা গরম। তো মা টিভিটা ওখানে ওনাকে দিল, দিয়ে ওখানে চেয়ার দিয়ে টেবিল দিয়ে বসার ব্যবস্থা করে বলছে আপনি এইখানে কাজটা করুন। তো এবার বলার পরে এবার উনি বসেছেন ওখানে, বসে উনি যথারীতিভাবে যা করেন টিভি খুলে কাজ করছেন। হঠাৎ করে উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে বলছে কি বৌদি আমি আসি, আমি টিভিটা নিয়ে যাই। মা বলছে নিয়ে যান মানে কি, বলছে যে আমি বাড়ি থেকে করে এনে দেবো। সে কিছুতেই থাকতে চাইছে না, বলছে যে আমি আসি বৌদি, বারবার বলছে। এবার যে নিয়ে এসেছিল যে ছেলেটা, যে মানে বেসিক্যালি ওই ইলেকট্রিশিয়ান ছিল ছেলেটা, ও বারবার জিজ্ঞেস করছে যে অমুকের নাম নিয়ে, যে দাদা কি হলো, এরকম করছো কেন, আমার শরীরটা ভালো লাগছে না ভাই চল, বারবার এরকম বলছে। তো ওরাও বেরিয়ে গেছে, চলে গেছে। চলে যাওয়ার পর এটা একটা ইনসিডেন্ট হলো। এবার আস্তে আস্তে শুরু হলো মানে অ্যাটাকিং ইনসিডেন্ট। এবার অ্যাটাকিং ইনসিডেন্টটা কবে হয়েছে, সেটা হয়েছে আমার শরীর খারাপের পর, ঠিক আছে। তো এই ইনসিডেন্টগুলোর আগে কি হয়েছে আমি সেটা তোমাকে বলছি। সেই সময় আমি আবার বেঙ্গলে ছিলাম না, সেই সময় আমি ছিলাম বম্বেতে। আচ্ছা, আমার ট্রিটমেন্ট চলছে। তো এবার সেই সময় আমার বাড়িতে ছিল আমার দিদা, শি ওয়াজ প্যারালাইজড অন বেড, আর তার দুটো গভর্নেস, একজন রাতে আসতো, একজন সকালে আসতো। তো রাতে যে গভর্নেসটা আসতো সে একটু এজেড, কারণ বেসিক্যালি তাকে রাতে রাখা হয়েছিল ফর আ মডেল সাপোর্ট কি এরকম। সকালের যে ছিল সে একটু ডাঁটো, সে সব রকম কাজ করতে পারে, বিকজ খাবার বানানো হবে, দিদাকে স্নান করানো, তো তার জন্য সকালে স্ট্রং একজনকে রাখা হয়েছিল। ওয়ান ফাইন নাইট আমরা হসপিটালে, আমার মায়ের কাছে একটা লোকালের ফোন এসছে, একটা লোকাল ছেলে। ছেলেটি আমার মাকে ফোন করে বলছে, মাকে কাকিমা বলে ডাকতো, কাকিমা তোমরা চলে এসছো? তো মা বলছে যে কোথা থেকে? বলছে যে তোমরা বম্বে গেছিলে না? বলছে আমরা তো বম্বেতেই রয়েছি। বলছে তোমরা বম্বেতে রয়েছো, তোমাদের বারান্দায় কে পাইচারি করছে? নাও ইউ ইম্যাজিন, দিদা বেডরিডেন, যাকে রাখা হয়েছে সে ঘরের ভিতরে তালা দিয়ে মানে চিটকানি বন্ধ করে রয়েছে, বারান্দায় পাইচারি করছে। এবার হতেই পারে সে হয়তো উঠে এসে বারান্দায় পাইচারি করছে, লেটস বি লজিক্যাল ওভার হিয়ার, ঠিক আছে। তো মা অত রাতেই ফোন করেছে, ফোন করে জিজ্ঞেস করছে ওই ভদ্রমহিলাকে যে বিনাদি যে কাজ করতো, সে বেসিক্যালি সে আমারই গভর্নেন্স ছিল আর কি। তো পরবর্তীতে আমি যখন বড় হয়ে গেছি সে দিদাকে দেখতো। ওকে, তো সকালবেলা বিনামারি, আবার আমি বিনা মা বলে ডাকি ওনাকে, ওনারই বোন আসতো সকালবেলা, আচ্ছা, মণিমাসি বলে। মণিমাসি ওয়াজ বিট স্টার্ডি, বিনামা একটু উইক আর কি, বিনামা এতটা এক্সপার্ট না ওনার। তো রাত্রেবেলা ফোন করেছি, বিনাদি তুমি কোথায়? বলছে এই তো কাকিমার পাশেই শুয়ে রয়েছে। বলছে যে কেউ কি এসছে বাড়িতে, মানে আমার মামির কথা জিজ্ঞেস করেছে, বৌদি ওরা কেউ এসছে? বলছে কই না তো। বলছে তুমি একাই রয়েছো? বলছে যে হ্যাঁ। কেন কি হয়েছে? উনি বাঙালি, কেন কি হয়েছে দিদি, আমার মাকে জিজ্ঞেস করেছে। তো বলছে যে না কিছু হয়নি, তুমি রেস্ট করো, এমনি জিজ্ঞেস করলাম, আমি তো রাত্রেবেলা ফোন করিনি আজকে, ওই জন্য একবার খোঁজ নিলাম। ও আচ্ছা ঠিক আছে বলে উনি ঘুমিয়ে পড়েছে। এবার আমার মা এটা শুনেছে, শি ডিড নট ইনফর্ম টু এনিবডি, মানে অফকোর্স আমাকে বলেনি, বাবাকে বলেছে, জানো তো বারান্দায় কিন্তু পাইচারি করছে। তো এবার আবার ওই ছেলেটি ফোন করেছে যে কাকিমা আমরা কি যাবো? বলছে না যাওয়ার দরকার নেই, ওই যে ওরই একটু গরম লাগছে বলে বারান্দায় এসে পাইচারি করছে। আমার মা এটা ওনাকে বলেছে। মা সেন্স করতে পেরেছে, কেন পেরেছে সেটাও বলছি আমি। তো এটা হয়েছে, হওয়ার পরে চলো আমার ট্রিটমেন্ট হয়েছে, আই কেম ব্যাক। এবার শুরু হলো অ্যাট্যাক। কীরকম অ্যাট্যাক? একদিনকে ঘুমোচ্ছি, সিলিং থেকে একটা এত বড় চাই সিমেন্টের খুলে পড়লো আমার পায়ের থেকে ঠিক 2 ইঞ্চি দূরে। কি বলছো? চাদর গায়ে দেওয়া রয়েছে, চাদরের নিচটা পুরো লম্বা হয়ে ছিঁড়ে গেছে পাথরটা পড়ে, এত জোরে পড়েছে, মানে জাস্ট 2 ইঞ্চির জন্য আমার পায়ের ওপর পড়ে, না তো পাটাই থেতলে যেত, এরম বড় একটা চাঙর। এটা হলো একদিনকে। আর একদিন কি হলো, ঘুমোচ্ছি, আমি বললাম না যখন খুব গরম পড়তো আমরা ওই বারান্দাটার কাছে এসে শুতাম। তো ঘুমোচ্ছি, এরকম করে শুয়ে রয়েছে, হঠাৎ দেখছি মুখে খুব তাপ লাগছে। চোখটা এরকম খুলে দেখছি জাস্ট লাইক ইঞ্চেস অ্যাওয়ে ফ্রম মাই ফেস আগুন জ্বলছে। কি আগুন জ্বলছে
ঝট করে উঠেছি, উঠে দেখছি কলিং বেলটা আগুন লেগে গেছে, দ্যাট গায়ত্রী মন্ত্রওয়ালা কলিং বেল, আগুন লেগে গেছে, ওটা গলে গলে ওইভাবে পড়ছে। এবার তুমি ভাবো ওই কয়েক ইঞ্চি দূরে না পড়ে যদি একটু আমার মুখের ওপর পড়তো, আমার মুখ ঝলসে যেত। সেই কোনো রকমভাবে কাউকে পারছি না, অত রাত্রেবেলা কে, আমি আর মা একা রয়েছি, বাবা ডিউটি গেছে, বললাম না আমার বাবা ডিউটি যেত ওই সময়। তো অত রাত্রেবেলা কাউকে পাচ্ছি না, কি করব, জলের ছিটে দিচ্ছে, আরও ছ্যাঁচার করে উঠছে, ওটা কারেন্টের আগুন না, ছ্যাঁচার করে উঠছে আরও। তারপর কি করব, কোনো মতে ওই একটা বড় ন্যাকড়া এরম করে, মানে ব্ল্যাঙ্কেট টাইপের একটা পুরনো ইউজ করতাম না, ওটাকে ছুঁড়ে মারা হয়েছে। তো ওই গলা কলিং বেলটাকে নিয়ে ওটা পড়েছে ধপাস করে মাটিতে। তারপরে আমার মা কোনো রকম হাত দিয়ে চেপে 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 আগুনটাকে নিভিয়েছে। পরের দিন বাবাকে এটা বলা হয়েছে। তো এটা তো একটা আচ্ছা, এর মাঝে আর একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে যে দুর্গাপুজোর টাইম আমরা প্রত্যেক বছর জেনারেলি বাড়ি ক্লিনিং হয় দীপাবলিতে, আমরা দুর্গাপুজোতে করাই, হার্ডকোর বেঙ্গলিজ আমরা। দুর্গাপুজোর আগে বাড়ি পরিষ্কার হয়, ঠিক আছে, যেটা একদম ডিপ ক্লিনিং বলে যেটাকে। তো এই মহাদেব কাকা বলে একজন ছিল, আমাদের আসতেন পরিষ্কার টরিষ্কার করতে। তো আমার দিদার একটা, তখন দিদা প্যারালাইজ নয়, দিদা হাঁটতে পারতেন, ঠিক আছে। তো আমার দিদার একটা অভ্যাস ছিল যে ওই বারান্দার কাছে, দিদা প্যারালাইজ, হুইল চেয়ারে করে দিদাকে বারান্দার কাছে বসানো হতো। তো বারান্দার কাছে, মানে দিদার এই অভ্যাসটা শুরু থেকেই ছিল, যখন হাঁটতে পারতেন তখনও উনি ওই বারান্দায় বসে লোক দেখতেন, ওনার খুব ভালো লাগতো। সব ছেলে মেয়েরা সেজে গুজে দুর্গাপুজো ঘুরতে বেরোয়, কলকাতা ঠাকুর দেখা মানে তো চতুর্থী থেকে বেরিয়ে যায়, তো সবাই ঘুরতে বেরোয়, দিদার ভালো লাগতো। তো প্যারালাইজড হয়ে যাওয়ার পরে ওনাকে হুইল চেয়ারে করে বসানো হতো। তো হুইল চেয়ারে করে বসে আছে, তো মহাদেব কাকা এসে বলছে যে কাকিমা এবার একটু ভেতরে যেতে হবে, পাখাটা একটু পরিষ্কার করবো। দিদা আছে পাখাটার নিচে বসে আছে। তো বিনামাকে ডাকা হয়েছে, বিনামা এসছে, দিদাকে এরম করে নিয়ে গেছে, মহাদেব কাকা মইটা নিয়ে সেট করে দেবে, পাখাটা খুলে ধাপ করে পড়ে গেল। কয়েক সেকেন্ড আগে পড়লে দিদার মাথায় পড়তো। এখন হাসি পাচ্ছে, সিনেম্যাটিক লাগছে, বাট ইমাজিন দ্য সিচুয়েশন। মহাদেব কাকা মইটা সেট করতে যাচ্ছে, দিদাকে জাস্ট সরিয়ে ওখান থেকে এনেছে, পাখাটা খুলে ধাপ করে জাস্ট ওই জায়গাটাতেই পড়েছে যেখানে দিদা বসেছে। তার মানে কি বলতো, মানে খারাপ হচ্ছে, বাট এভরিথিং ইজ কামিং অ্যাজ আ ওয়ার্নিং। এফেক্ট হচ্ছে না, বা কোনোটা মারছে না, বা লাগছে না গায়ে এসে, বুঝতে পারছো তো? এভরিথিং ইজ এ ওয়ার্নিং, কি বি কেয়ারফুল, বা বেরিয়ে যাও, বা হোয়াট এভার ইট ইজ। কী ওয়ার্নিং আমি বলছি সেটা, এটা একটা বিষয় হলো, ঠিক আছে। তো এরমভাবে হতে থাকে, চলতে থাকে। এবার পরবর্তীতে এবার ওই যেই জেঠুর কথা আমার বললাম, তো মা বাবা আবার সেই জেঠুর কাছে গেল, গিয়ে বলছে আমার বাড়িতে এই প্রবলেম হচ্ছে, তো তুমি প্লিজ কিছু একটা করো। জেঠু বলছে যে তাহলে ওনাকে ডাক। এইবার আমি বলি এই উনিটা কে। আমি স্কুলে গেছি, বাবা কাজে গেছে, দিদা তখন হাঁটতে পারে। তো এবার আমার দিদা যখন হাঁটতে পারতেন, দিদা এখন বেঁচে নেই, দিদা যখন হাঁটতে পারতেন তখন আমার মারা 3 ভাই বোন, তো দিদা তখন 3 জনের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতেন, কোনো সময় মাসির বাড়ি, কোনো সময় নিজের বাড়ি, মানে মামার বাড়ি যেটা আর কি, কোনো সময় আমার বাড়ি, এরকম। তো দিদাও বাড়ি নেই, মা একা রান্নাবান্না করছে। ওয়ান ফাইন আফটারনুন কলিং বেল বেজে আমার মা বাইরে গিয়ে এরকম করে দেখছে, একজন ভদ্রমহিলা এরকম করে ওপর দিকে তাকিয়ে আমাদের মানে ওই দেখছে কোয়ার্টারটা এমনি করে। তো আমার মা বলছে কিছু বলবেন? বলছে না, এমনি একটু দেখছিলাম। বলছে আপনি তো বেল বাজালেন, কাউকে খুঁজছেন? বলছে যে ও তোমাদের ঘরে বেলটা বাজলো না, 2টো বেল তো আমি বুঝতে পারিনি, কারণ পাশের ঘরের কোয়ার্টারেও বেল ছিল। বলছে যে হ্যাঁ আমাদের ঘরের বেজেছে, আপনি একটু ওপরে আসুন না। আসবো, আচ্ছা বলে উনি এসছেন, এসে কিছুতে ভেতরে ঢুকছেন না। মা বারবার ইনসিস্ট করছে আসুন ভেতরে আসুন, একটু চা খান, ভর দুপুরবেলা এসে ফিরিয়ে দেওয়া যায়। আমার মায়ের একটু আবার এই অভ্যাসগুলো আছে, দুপুরবেলা তুমি গেলে 2টো ভাত খাও, সবাইকেই বলে, তো 2টো কিছু মুখে দিয়ে যান, বারবার বলছে। তখন বলছে যে না গো মা, আমি বারান্দায় ঠিক আছে বলে উনি ঢুকে বারান্দায় বসেন, উনি আর ভেতরে যাচ্ছেন না। তো এবার তখন বলছেন যে আপনি কিভাবে এখানে? বলছে যে অনেক বছর আগে না আমরা এখানে থাকতাম। বলছে অনেক বছর আগে মানে? বলছে অনেক বছর আগে মানে আমার স্বামীও চাকরি করতেন আর কি, তোমার স্বামী যে প্রফেশনে রয়েছে প্রফেশনেই চাকরি করতেন, আমার স্বামীর সুবাদে আমি এটা পেয়েছিলাম। তো আমার সাথে একটা ঘটনা ঘটে, তারপর আমি ছেড়ে চলে যাই। কি ঘটনা ঘটে? ফ্যামিলিটি ক্রিশ্চিয়ান, মানে যে ভদ্রমহিলা এসেছিলেন যে ক্রিশ্চিয়ান ফ্যামিলি, আর ওই মহিলাটা গট ম্যারিড টু আ নন ক্রিশ্চিয়ান ফ্যামিলি, ঠিক আছে, কোন কমিউনিটি আমি বলছি না, নন ক্রিশ্চিয়ান ফ্যামিলি। তো বিয়ে হয়, সুন্দর সংসার করছিল। প্রথম সন্তানটি যখন পেটে আসে তখন বাপের বাড়িতে বসিয়ে দিয়ে যায় এই ভদ্রমহিলাকে। এনাকে নয়, যে এসছে এনাকে নয়, এনার মেয়েকে।
আমাদের বাড়িতে যে সিনিয়র সিটিজেনটা এলেন না, যে ভদ্রমহিলা এলেন, তার মেয়ের কথা বলছি, ঠিক আছে? তো এরা ক্রিশ্চিয়ান ফ্যামিলি, বিয়ে হয়েছে নন ক্রিশ্চিয়ান ফ্যামিলিতে, প্রথম মেয়েটির মানে এনার মেয়ের। তো সুন্দর সংসার করছিল। পরে যখন প্রথম বাচ্চাটি পেটে আসে তখন একে দিয়ে যায় মায়ের কাছে। মানে দিয়ে যায় মানে প্রেগন্যান্সির জন্য দিয়ে যায় না এমনি দিতে হয় না, ওকে দিয়ে যায়, বাট ওই দেওয়াটাই পার্মানেন্ট দেওয়া, মানে রেখেই দিয়ে গেছে। ওকে কেন? কারণ বিরাদারিতে মানে কমিউনিটিতে বদনাম হচ্ছে যে এরকম ক্রিশ্চিয়ান মেয়ে এরকম করেছে করেছে, ঠিক আছে? খুব অনেক দিন ধরে অশান্তি চলে, তখন তো অত ডিভোর্সের প্রচলনও ছিল না। তো একদিনকে এই ভদ্রমহিলা বাইরে বেরিয়েছেন, এই মেয়ে কি করেছে, আমাদের যে ওয়েস্টার্ন টয়লেটটা ছিল, যেটা শাটডাউন ছিল, ওটাকে ভেতর থেকে লক করে আগুন দিয়ে দিয়েছে নিজেকে, বাচ্চা সমেত পেটে। এবং এটা আমার মা আমাকে বলেনি। যখন ওরা কোয়ার্টার পরিষ্কারের জন্য খুলেছিল, ওই ঘরটা খোলার পরে পুরো দেওয়াল ফেওয়াল সব কালো ছিল একদম, এবং ওগুলোকে ওয়াশ করাতে হয়েছে। ওটা ওইভাবেই শাটডাউন ছিল। ইভেন দ্য ফ্যামিলি যারা আমাদের আগে ওখানে শিফট করেছিল, তারা ওটাকে বন্ধ অবস্থাতেই রেখে দিয়েছিল। ওয়েস্টার্ন টয়লেটটা, হ্যাঁ, ওখানে কোনো ওয়েস্টার্ন টয়লেটই ছিল না, কোমরটাকে তুলে নেওয়া হয়েছিল। ইট ওয়াজ জাস্ট অ্যান এমটি রুম উইথ ব্ল্যাক ওয়ালস। মানে দেওয়ালে হয়তো দেহাংশগুলো প্রবাবলি, বা হয়তো আগুনের তাপে কালো হয়ে গেছিল, সেগুলোকে আর রিপেয়ার, সরকারি কোয়ার্টার যা হয় এগুলোকে আর রিপেয়ারিং হয়নি। আমার বাবা লোক লাগিয়ে করিয়েছিল, কিন্তু ক্লিনজিং হয়নি না বাড়ির। এটা আমার মা শুনেছে, শোনার পর কিছু বলেনি, ওনাকে চা ফা দিয়েছে, বিড হার গুড বাই। এটা কি তোমার শরীর খারাপের আগে জানতে পেরেছিল তোমার মা? অনেক আগে, কারণ দিদা তো হাঁটতে পারে। আমার মায়ের প্রথম স্ট্রোক হয়, মায়ের স্ট্রোকের পর দিদা অসুস্থ হয়, দিদা বিছানা ধরে, তারপর আমার শরীর খারাপ হয়। তোমার ক্যান্সারের ব্যাপারটা হয়তো অনেক পরে হয়েছে, অনেক পরে। তখন দিদাও হাঁটতে পারে, মাও সুস্থ। এটা মা শুনেছে, এটা একদম আমরা ঢোকার পর পরে, মানে 2003-তে আমরা ঢুকেছি, 4 ধরে এই ঘটনাটা হয়েছে। প্লাস এই যে আমাদের পাশের কোয়ার্টারে যারা থাকতো, তারাও আমার মাকে নাকি বহুবার বলেছে যে মামি তোমরা থাকো কি করে, আমরা তো রাত্রেবেলায় তোমরা যখন ছিলে না, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ওইদিকে তাকাতাম না, মনে হতো বারান্দায় দাঁড়িয়ে আছে। এত কিছু জেনে আমার মা ডিডন্ট ওপেন হার মাউথ, বিকজ বাবা থাকতেন না, বাচ্চা নিয়ে মানে আমাকে নিয়ে মা কোথায় যাবে? কোয়ার্টার শিফট করার ব্যাপারটা, অত বড় কোয়ার্টার তো পেতাম না, হয়তো আমাদের লোকেশন চেঞ্জ করে নিতে হতো। লোকেশন চেঞ্জ করলে আমার স্কুলিং আমার ডাগলাসে না, ব্যারাকপুরে, বুঝতে পারছো তো? আমার বাবা স্কুলের থেকে তো ওটা সামনে ছিল। তখনও তো ওরা বেসিক্যালি পাত্তা দেওয়া হয়নি ব্যাপারটাতে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, পাত্তা দেওয়া হয়নি। পাত্তাটা দেওয়া হয়েছে কখন? এই যে অ্যাটাকগুলো শুরু হয়েছে যখন হলো, তারপর ওই আমার জেঠুকে বলা হলো। তো এবার আমার জেঠু বলেছিলেন তেনাকে ডাকুন, তেনিটাকে এই ভদ্রমহিলা। তো লাকিলি উনি একটা ফোন নাম্বার দিয়ে গেছিলেন মাকে। আমি জানি না, কিছু সেন্স করতে পেরেছিলেন হয়তো, ঠিক আছে? এর মাঝখানে আরও অনেক ছোটো ছোটো ঘটনা ঘটে, ওগুলো তো আমি স্কিপ করে গেছি। যেমন ধরো, বাবা কোনো সময় আর্লি মর্নিং ডিউটি যাবে, 3টে সাড়ে 3টের সময় হয়তো বাথরুম গেল, আমরা বাবাকে শুনতে পেতাম বাথরুম থেকে জিজ্ঞেস করতো, হাই এরকম করে করতো, দিয়ে বাইরে এসে বলতো কি, দেখো পাখিগুলো ডাকছে। কোথায় পাখি? 3টে সাড়ে 3টের সময় কোথা থেকে পাখি আসবে? বলছে কি পাখি? বলছে ওই যে চড়াই পাখির বাচ্চা ডাকছে। কোথায় চড়াই পাখির বাচ্চা? এরকম। আর একদিন একটা উইয়ার্ড জিনিস হয়েছে, ওটা স্কিপ করে গেছি, মোস্ট ইন্টারেস্টিং থিং। আমার বাবা স্মোকার ছিলেন, আমার বাবা স্মোক করা ছেড়ে দিয়েছেন, এটাও একটা কারণ। আর একটা কারণ হচ্ছে, মানে প্রথমে আমার বাবা স্মোক করতেন, আমার যখন অ্যাজমা ধরা পড়লো তো বাবা কি করতেন, বাইরে স্মোক করতেন, ঠিক আছে? তারপর যখন শরীর খারাপ হলো, আফটার পোস্ট ক্যান্সার, বাবা স্মোক করাই ছেড়ে দিলেন। তো বাবা বাইরে স্মোক করতেন আগে, মানে আমাদের যে কমন বারান্দাটা, ওখানে গিয়ে স্মোক করতেন। তো একদিন কীরকম সিগারেট খাচ্ছেন, সিগারেট খেতে এরকম করে ক্যাজুয়ালি ধোঁয়াটা ছেড়েছে। হোয়াট হি ফেল্ট ইজ, ধোঁয়াটা গিয়ে কোনো একটা ফিগারের মধ্যে বাড়ি খেয়েছে। I'm getting goosebumps. কোনো একটা ফিগারের মধ্যে বাড়ি খেয়েছে, আর বাবা কুড ফিল দ্যাট, যে ওটার পাশেই দাঁড়িয়ে রয়েছে। তো সেই থেকে বাবা বাইরে স্মোক করা ছেড়ে দিল, বাবা বাথরুমে স্মোক করতো। আমার শরীর খারাপের পর থেকে একদমই ছেড়ে দিল। তো ওই যখন স্মোক করতে যেত, বা আর্লি মর্নিং কাজে বেরোবে, পটি গেছে বা কিছু গেছে, তখন ওরকম এই এরকম করতো বাবা, ঠিক আছে? তো এইরকম সব ঘটনা। তো জেঠুকে বলা হলো, জেঠু বললো ওনাকে একবার ফোন করো, আমার মাকে বললো। তো তারপর ওনাকে ডাকা হলো, আলোচনা সভায় বসা হলো। তো হোয়াট জেঠু সেড ইজ কি,
এবার এটা আমি বলছি পোস্ট মাই ট্রিটমেন্ট তখন। কোন সাল? তো 2010। তো জেঠু তখন বললেন যে একে কিছু করতে হবে। বেসিক্যালি যেটা হবে যে এ তোমার ছেলের সাথে অ্যাটাচড হয়ে গেছে রাইট ফ্রম 2002। ওই যে আমি ভয় পেয়েছিলাম মনে পড়ে শুরুতে বললাম, তখনই আমাকে দেখা দিয়েছিল। ওই জন্যই প্রবাবলি আমি ভয়টা পেয়েছিলাম। অ্যান্ড শি হ্যাড অ্যান অ্যাফিনিটি ফর মি রাইট ফ্রম দ্যাট টাইম। একটা ভালো লাগা কাজ করে গেছে, কারণ প্রেগনেন্ট ছিলেন, বাচ্চাটা জন্মায়ও নি, 1 নম্বর। হ্যাঁ ঠিক আছে, টুইস্টগুলো তুমি রিলেট করো, 1 নম্বর। 2 নম্বর, এই যে টিভি সারানোর লোকটা, এই ভদ্রলোকটি ওয়াজ আ সিক্রেট তন্ত্র প্র্যাকটিশনার। ইনি নট পেশাদার, কিন্তু শখে করতেন। বাড়িতে মন্দির আছে, তন্ত্র মতে মায়ের পুজো হয়। তো সামহাউ দিস এন্টিটি যেটা আমাদের বাড়িতে ছিল ভেবেছেন ইনি বোধহয় কোনো তান্ত্রিক, এবং তাকে তাড়ানোর জন্য হয়তো এনাকে আনা হয়েছে। তো ইনি যখন টিভিটা ওখানে সারাতে বসেছেন, ওই যে দরজাটা খোলা ছিল না, একটা খুব বাজে ভাইব ওনাকে বলছে যে আমাকে মনে হচ্ছে যেন একজন নয় 2 জন মিলে ফোর্স করেছে টু গেট আউট। ওই জন্য আমার শরীরটা ওরকম খারাপ লাগছিল, ওই জন্য আমি বলছি যে টিভিটা নিয়ে গিয়ে সারাবো। সেকেন্ড টুইস্ট। থার্ড টুইস্ট, এই যে আমার জেঠু বলেছিল যে টাইগার ওপ্যাল, ইট ওয়াজ অ্যাকচুয়ালি টু কিপ অ্যাওয়ে দ্য নেগেটিভিটি। মনে করে দেখো, পাথরের বাটিতে সি সল্ট উইথ টাইগার ওপ্যাল, ইট ওয়াজ জাস্ট টু প্রোটেক্ট মি। কোনো আমার ভয় ফয় কাটানো নয়, কিচ্ছু নয়। জেঠু শুরুতেই বুঝতে পেরেছিলেন কি সমস্যা, বুঝতে পেরেছো? তো এইটা যখন সব কিছু বলা হলো, তো জেঠু তখন একটা কথা বললেন যে তোমরা আস্তে আস্তে ঘর দেখো, ওখানে থেকো না, কারণ এই যে পরিমাণ তোমার ছেলের সাথে অ্যাটাচড হয়ে গেছে, তোমার ছেলেকে কিন্তু কোনদিন দেখা দেবে, এবং যেদিন দেখা দেবে তারপর কিন্তু তোমার ছেলে খুব বেশি দিন বাঁচবে না, ও কিন্তু নিয়ে যাবে। তো আমাদের যেটা করতে হবে, বাড়িটা হয় ক্লেন্স করতে হবে বিফোর শি টেক্স ইউর চাইল্ড, নয়তো তোমাদেরকে ছেড়ে দিতে হবে। কাট টু মানে 2010-এরই আর একটু পরের দিকে একদিন রাত্রেবেলা আমি ঘুমোচ্ছি, আমি বললাম গ্রীষ্মকালে আমরা বারান্দায় ঘুমোতাম, তো যেটা হয় না, একটা বাইরে একটা সরকারি স্ট্রিট লাইট ছিল, তো সেটার আলোটা এসে আমার ঘরের মধ্যে বারান্দা দিয়ে পড়তো, এবং বারান্দার যতটা জানলা ততটুকুন লাইটটা পড়তো এরমভাবে, ঠিক আছে? আমি ঘুমোচ্ছি রাত্রেবেলা, ঘুমিয়ে হঠাৎ মাঝরাতের দিকে একটু চোখ খুলেছি, চোখ খুলে দেখছি মা দাঁড়িয়ে রয়েছে সামনেটা। তো মায়ের একটা লাল ছাপা ছাপা ম্যাক্সি আছে, ওরকম ম্যাক্সি, একটু একটু মোটা, আমার মায়ের মতন একটু হেলদি, এবং মায়ের মতনই শোল্ডার লেন্থ চুল। তো শি স্ট্যান্ডিং রাইট ইন ফ্রন্ট অফ মি। আমি বলছি মামা বাথরুম গেছিলে? তো কোনো রেসপন্স করছে না, জাস্ট দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে। আমি বলছি আসো, শো, কোথায় উঠে গেছো? আমি মানে মা বাবার মাঝখানে শুতাম, ঠিক আছে, দুজনের গায়ে পা দিয়ে একদম আরাম করে, একদম রাজার ব্যাটার মতো। আমি বলছি এসো, শো। কোনো রেসপন্স করছে না। তো তাকেই দেখছি বাবা রয়েছে এপাশে, এপাশে ঘুরে দেখছি মাও রয়েছে, এপাশে ঘুরে দেখছি মাও রয়েছে। তবে ইম্যাজিন, তখন আমার দিদা প্যারালাইজড কিন্তু, ঠিক আছে? আর বিনামাকে আমি চিনি, ওটা বিনামা নয়। বিনামা ম্যাক্সি পরে না, ফার্স্ট অফ অল শাড়ি পরে, ওটা বিনামা নয়। আর ও দিদার ঘরে শোয়, দিদার সাথে, ওটা বিনামা নয়। তা আমি ভালো করে মায়ের মুখটার দিকে তাকিয়ে দেখলাম ওটা মা তো। কোনটা মা এবার আমি কনফিউজ হয়ে গেছি, ওটা মা তো। খুব হরিফাইং, খুব হরিফাইং এটা। এবার আমি মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম না, ওটাই আমার মা। ডেফিনেটলি দ্য পার্সন স্ট্যান্ডিং রাইট ইন ফ্রন্ট অফ মাই লেগ, ইটস নট মাই মাদার। আমি গুতাচ্ছি বাবা মাকে আস্তে আস্তে এইভাবে, যে কেউ তো ওঠো রে ভাই, কেউ উঠছে না। ডাকতেও পারছি না কাউকে, ডাকলে যদি তেড়ে আসে। ওই পচা গরমে আমি চাদর মাথায় মুড়ি দিয়ে ঘুমিয়েছি, নেক্সট দিন থেকে জ্বর নামছে না। জেঠুকে ইনফর্ম করা হলো, জেঠু বললে এবার ইমিডিয়েটলি ক্লিনজিং করতে হবে, নাহলে খুব মুশকিল। দিয়ে জ্বর 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 নামে না নামে না নামে না। হঠাৎ ধরা পড়লো সিভিয়ার হেপাটাইটিস বি, বিলিরুবিন 13.5। ক্যান্সারের পরেই ব্লাড ট্রান্সফিউশন হলো। এবার দেখো, অ্যাজ পার মেডিকেল সায়েন্স ইট ইজ ভেরি নর্মাল, বিকজ নিউ ব্লাড, ইনফেকশন হতেই পারে রক্তে। হেপাটাইটিস বি ইজ ব্লাড রিলেটেড ইনফেকশন, এ ইজ ওয়াটার, রাইট? হেপাটাইটিস বি ধরা পড়লো, খুব ভালো কথা, দিল আমাকে হাসপাতালে। এইবার আমাকে হসপিটালে দেওয়ার পর ক্লেনজিংটা বাড়িতে হয়েছে। ওই ভদ্রমহিলা এসছিলেন, জেঠু এসছিলেন,
মাও ছিলেন, ক্লেন্সিং করা হলো। করা হওয়ার পর আমি ভুগেছি, অনেক দিন ভুগেছি হসপিটালে, বাট ফাইনালি আই ওয়াজ সেভড। ডাক্তারদের কৃপা, ওষুধ খেয়ে বেঁচেছি। তার পরবর্তীতে বাড়িটা আমরা ছেড়ে দিই। এবং এই যে পুরো ঘটনাটা, এটা আমি জানতে পারি 2015-এ। তখন আর একটি ঝড় হয়েছিল প্রবাবলি 2015-এ, আর একটা কিছু একটা ঝড় হয়েছিল, তো সেম টিভিটা আমাদের আবার খারাপ হয়। লাকিলি ওই ভদ্রলোকই আসেন আমাদের বাড়িতে। তখন জানতে পেরেছিল তন্ত্রসাধক। ওই ভদ্রলোক তখন বলছেন যে এই বাড়িটা খুব সুন্দর। আমি বলছি হ্যাঁ, এটা তো আমাদের নিজেদের বাড়ি, মানে সোদপুরের বাড়ির কথা বলছি, এটা আমাদের নিজেদের বাড়ি। বলছি যে বাহ, বাড়িটা খুব সুন্দর। বাবু তুমি এই বাড়িতে ভয় পেতে না? আমি বলছি যে হ্যাঁ, তা তো একটু পেতাম। কেন, কি হয়েছে? বলছে যে না, বলছি। আমার মা বলছে যে কি বলছেন? তখন বলছে যে বলবো, মানে মা ওনাকেও বারণ করেছে যে আমার ছেলের সামনে কিছু বলবেন না, বিকজ আমি বিতু। তো তখন উনি বলছেন যে হ্যাঁ, আমি তো একটু এগুলো করি, মানে আমি পেশাদার নই, আমি শিখেছি আমার নিত্য আমার ঘরের পুজো করার জন্য। আমার বাড়িতে প্রতিষ্ঠিত মাতৃবিগ্রহ আছে, আমি নিজের জন্য শিখেছি। তো কোথাও না কোথাও কি ওনারা ভেবেছিলেন আমি হয়তো ওনাদেরকে উৎখাত করতে এসেছি। তো এখন তো লোক থাকে না, মানে স্টাফসরা থাকে, ইট ইজ ট্রিটেড এজ অ্যান অফিস। সকালবেলা স্টাফস থাকছে, আবার বিকেলে চলে যাচ্ছে। তো এখন কি হয় আমি জানি না, বাট বিল্ডিংটাও এখনও আছে। এবং বাট তোমরা তো ক্লেন্স করিয়েছিলে। আমরা ক্লেন্স করিয়েছিলাম, আমরা নিজেদের খরচায় করিয়েছিলাম, কিন্তু আমরা জানি না ক্লেন্স হয়েছে কি হয়নি, বিকজ তারপর আমরা থাকিনি, ছেড়ে দিয়েছি। কারণ আমি এত ভুগেছি। আর যেহেতু ওই কথাটা বলেছিলেন যে ছেলেকে নিয়ে চলে যাবে দেখা দেওয়ার পর, কোথাও না কোথাও কি ওরা রিলেট করতে পেরেছে। এবার মজার বিষয়টা হচ্ছে কেন ওরা আরও রিলেট করতে পেরেছে, আমার যে ক্যান্সারাস অরিজিনটা ছিল সেটা কিন্তু স্টিল ডেট আননোন। ক্যান্সারের ব্যাপারটা বলো তাহলে বুঝতে পারো। আচ্ছা, আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার কিছু ক্যান্সারাস পলিপস ছিল। এবার সাধারণত পলিপসকে ক্যান্সারাস কিভাবে বুঝতে পারলে যে ক্যান্সারের ব্যাপারটা হয়েছিল, তারপরে এই দিকটাতে আসছে। কিভাবে বুঝতে পারলাম বলতে, না অ্যাকচুয়ালি আমার সিমটমস কিছু ছিল না, ইট ওয়াজ অ্যাসিমটোম্যাটিক। তো হঠাৎ ওয়ান ফাইন ডে আই স্টার্টেড ভমিটিং, ডিফিকেটিং অ্যান্ড ইউরিনেটিং ব্লাড। 3 জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে, বমি, পায়খানা এবং পেচ্ছাপ, 3 জায়গা দিয়ে রক্ত। ডাক্তারের কাছে যাওয়া হয়, ট্রিটমেন্ট চলে। তারপরে যখন মোটামুটি রক্ত পরিষ্কার করা হয়, আমি খুব শর্টে বলছি, রক্ত পরিষ্কার করা হয়, তখন জানা যায় বায়োপসি একটুখানি, মানে কিছু স্পটস দেখা যায়, সেখান থেকে তোলার বায়োপসি করে নিয়ে বোঝা যায় যে হ্যাঁ ক্যান্সারাস ম্যালিগনেন্সি দেখা দিয়েছে। তারপর মুম্বাই পাঠানো হয়। ইট ওয়াজ এ ভেরি লং প্রসেস। কিন্তু এবার ওই ম্যালিগনেন্সিটা এলো কোথা থেকে নোবডি নোজ। কেউ বলছে পেটে পলিপ ছিল, পলিপ থেকে এসছে, কোনো ডাক্তার বলছে যে না, ওই যে পলিপগুলো ফেটে গেছে, ফেটে গিয়ে সেখান থেকে ম্যালিগনেন্সি হয়ে গেছে, ফুটো হয়ে, কারণ পলিপ তো অ্যাটাচ হয়ে থাকে তোমার টিস্যু লাইনিং এর মধ্যে না, পলিপ এরকম অ্যাটাচ থাকে, উবড়ে গেলে তো ওটা ছিঁড়ে গেল জায়গাটা। পলিপ মানে কি টিউমার? নট রিয়েলি। পলিপ মানে কি বলবো তোমাকে, টিস্যু, নার্ভ সব কিছু নিয়ে না এরকম বান্ডিল মতন একটা হয়ে যায়। এবার পলিপের ভ্যারাইটি হয়, অ্যাডিনোমা হয়, ঠিক আছে, তারপরে হচ্ছে নিউরোফাইব্রোমা হয়, পলিপের অনেক রকম ভ্যারাইটি হয়। তো মানে বলতে পারো তুমি এক ধরনের মাংসের ফোসকা কাইন্ড অফ, মানে জেলেটিনাস হয় ব্যাপারটা, খুব লোদলোদে টাইপের হয়। আচ্ছা, হ্যাঁ, মানে তো কেউ বলছে ওগুলো উবড়ে গিয়ে ওখান থেকে হয়তো ম্যালিগনেন্সি দেখা দিয়েছে, বাট এভরিথিং ইজ হয়তো, নোবডি নোজ দ্য রিয়েল রিজন। ক্যান্সার হলে কি অরিজিন জানা যায়? হ্যাঁ, জানা যাবে না কেন? কি অদ্ভুত, জানা যাবে না কেন? আমার যেমন জেজুনাল ক্যান্সার হয়েছে, ঠিক আছে, এবার ম্যালিগনেন্সির তো একটা কারণ হবে, কারণ আমার পলিপগুলো বার করার পর যখন ওগুলোর বায়োপসি করা হয়েছিল, তো পলিপস ইটসেলফ আর নন ম্যালিগনেন্ট, অথচ আমার ওই যে স্পটসগুলো ছিল দে ওয়ার ম্যালিগনেন্ট। কি অদ্ভুত না? ওকে, রাইট, মানে দ্য পলিপস ইটসেলফ দে হ্যাড ট্রেসেস অফ ম্যালিগনেন্সি, সেটাও আবার ডাক্তাররা বলছে যে হয়তো ওই অ্যাটাচমেন্ট সাইটে ম্যালিগনেন্সি ছিল বলে পলিপের মধ্যে ম্যালিগনেন্সি দেখা গেছে, বাট দ্য পলিপস ইটসেলফ আর নট দ্য সোর্স অফ ম্যালিগনেন্সি। বুঝতে পারছি? একটা পলিপকে ম্যালিগনেন্ট হতে গেলে অনেকটা বছর সময় লাগে, বুঝতে পেরেছো? বাট আমার ওই সময়টা তো হয়ইনি, কারণ এক রাতের সিমটম, আমার যা হয়েছে এক রাতের মধ্যে। তোমার কি মনে হয় তারপরেও যে হেপাটাইটিস বি হলো, সেটাও হুট করে, কোনো সিমটম নেই, হঠাৎ ওই যেদিন দেখলাম তারপর থেকে জ্বর, সপ্তাহ 10 দিনের মতন জ্বর, ভাইটালস চেক করতে দিল ডাক্তার,
চেক করতে দেওয়ার পরে যখন ভাইটালসের রিপোর্ট এলো তখন দেখা গেল যে সব কোনোভাবে এলিভেটেড। কি হ্যালুসিনেট করেছো বলে তোমার নিজের মনে হয়? নট রিয়েলি, বিকজ সেই দিন হয়তো আমি ওনাকে ফিজিক্যালি দেখেছি, বাট আই কুড ফিল হার ফ্রম আ ভেরি লং টাইম। ওনাকে আমি ফিল অনেক দিন ধরে করেছি। তোমার কি পড়তে মনে হয় বসলে যে- যখন একা থাকতাম, ওই যে যেটা বললাম আমি, আশপাশ দিয়ে পায়ের আওয়াজ পাওয়া পাওয়া। সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডের অ্যাসপেক্ট থেকে জিজ্ঞাসা করছি, তোমার কি মনে হয় যে এই যে হিউম্যান বডি, হুম সেই হিউম্যান বডি যদি এরকম কোনো নেগেটিভ ভাইব বা নেগেটিভ এনার্জির সংস্পর্শে আসে, হুম আমাদের মধ্যে এমন কিছু চেঞ্জেস হয় বায়োকেমিক্যাল বা কিছু, যেটা আমাদেরকে একটা সাফারিং স্টেটে নিয়ে যায়? সি, ভাইব হ্যাজ নাথিং টু ডু উইথ ইয়োর বডি স্ট্রাকচার। কেউ যদি তোমাকে বলে যে ভূতে ধরেছে বলে হাড় উইক হয়ে গেছে, এটা ফালতু কথা, এটা ফালতু কথা। সি, নেগেটিভিটি অর হোয়াট এভার ইট ইজ, ফ্রিকোয়েন্সি, এভরিথিং হ্যাজ টু ডু উইথ ইয়োর আমি সেই জায়গা থেকেই আসছি, Subconscious. ব্রেন কি কোনো এরকম সিগন্যাল পাঠায় বডিতে হুম। যার কারণে আমার রোগের ব্যাপারটা আরো বেশি বেড়ে যাওয়ার চান্সেস থাকে? আমি সেই অ্যাসপেক্ট থেকে তোমাকে প্ল্যাসিবো গুডও হয়, প্ল্যাসিবো ব্যাডও হয়। এবার আমার ক্ষেত্রে হতেই পারে যে আমি ক্যান্সার মেডিসিনস নিচ্ছিলাম, প্রচুর স্ট্রিক্ট ডায়েটের মধ্যে যাচ্ছিলাম, হয়তো তার এফেক্ট হিসেবে আমার হ্যালুসিনেশন হচ্ছে, হতেই পারে। বাট সেদিন আমি যেটা দেখেছি এবং যেটা আমি এত বছর ধরে ফিল করেছি যখন আমি সুস্থ ছিলাম, কোথাও না কোথাও কি দ্যাট মেড আ কানেকশন। মানে ওনাকে যখন আমি সশরীরে দেখিনি, তখন যে ভাইবটা ফিল করতাম, ওনাকে সামনে দেখে আমি সেম ভাইব। মুখ দেখতে পেয়েছিল কোনো? নট রিয়েলি, বাট আই কুড আন্ডারস্ট্যান্ড কি ফিমেল ফিগার, আই কুড আন্ডারস্ট্যান্ড। এবং আমার মায়ের মতনই লাগছিল অনেকটা, বলছি না ওই সেম লাল একটা ছাপা ছাপা ম্যাক্সি আছে আমার মায়ের, ওটা ওরকম শোল্ডার লেন্থ চুল, উনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। অনলি ডিফারেন্স ইজ পেটটা বড়, বাট দ্যাট আই ডিডন্ট নো। পরে জানতে পেরেছি যে আমার মা অতটাও মোটা না, মানে পেটটা অ্যাব্রাপ্টলি বিগ, খুব অদ্ভুতভাবে পেটটা বড়, যেটা প্রেগনেন্সি না হলে সম্ভব না। সম্ভব নয়। বাট আমি তো সেটা জানতাম না। তা আমি ঘুমের ঘরে বলছি কি, ও মামা বাথরুম গেছিলে, তাকে দেখছি মা জাস্ট পাশেই শুয়ে রয়েছে। তো ওটা আমার কাছে খুব হরিফাইং ছিল। তো এখনও আমার কোয়ার্টারে আমার বহু বছর সময় কেটেছে, মানে আমার স্কুল কলেজে উঠেছি পর্যন্ত ওই কোয়ার্টারে থাকাকালীন। তো কোথাও না কোথাও গিয়ে এটা খুব আমাকে এফেক্ট করেছিল। তোমার ঘটনাটা বেশ অন্য রকমের ছিল, মানে অনেক কিছু অবজার্ভ করে রয়েছে এখান থেকে, কারণ তুমি এত বড় বড় জিনিসপত্রের মধ্যে দিয়ে গেছো, এত কিছুর মধ্যে দিয়ে সার্ভাইভ করেছো। তোমার কখনো মনে হয়েছিল যে ক্যান্সারের সময়টাতে তুমি আর বাঁচবে না বা কিছু এরকম ফিল হয়েছিল বা মনে হয়েছিল? সি, বাঁচবো না ফিল হওয়াটা খুব পরে আসছে, বাট যেটা আমি মৃত্যুকে এরকম সামনে দেখেছি। এভরি টাইম দে ইউজ টু টেক মি টু দ্য অপারেশন থিয়েটার, কি কোনো সোর্স বার করা বা কিছু করা, বা কোনো সার্জারি হবে বা কিছু হবে, বা আমার পার্টিকেল থেরাপি হয়েছে মুম্বাইতে, তো ও থেরাপির জন্য নিয়ে যাচ্ছে। সব সময় মনে হতো যে বোধহয় যাচ্ছি, বডিটা বেরোবে। এটা তোমার নিজের মনে হতো? হ্যাঁ, বলতে পারো যে মানে যাওয়ার আগে অন্যান্য সময় মা বাবার সাথে যেরকমভাবে রয়েছি, থেরাপিতে ঢোকার আগে মা বাবার সাথে আর একটু বেশি যদি একটু সময় কাটাতে পারি, যেন হতেই পারে বেরিয়ে এসে হয়তো মা বাবাকে দেখতে পাবো না। তো এইগুলো হতো, এগুলো হতো। সো আমি এটাই মানে আই এম অ্যাট লস অফ ওয়ার্ড, সরি। তো হ্যাঁ, ওটা আমার ফিল হতো যে যাচ্ছি, বেরোবো তো, এবার দেখতে পারবো তো। বাট আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য ডক্টরস, অফকোর্স দ্য ব্লেসিং অফ দি অলমাইটি। সব মিলিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি, এখন চলছে, মা বাবার সাথে রয়েছি। এই যে মনে হওয়াটা, অনুরাগ, যাচ্ছ, বেরোবে কিনা, আমার কোয়েশ্চেনটাও খুব ক্রুয়েল বা ইনসেনসিটিভ হয়তো মনে হতে পারে। ওই জায়গাটাতে মানে অ্যাটাচমেন্ট যেটা থাকে মা বাবার সাথে, ঠিক আছে, সেটা তো আরও খুব বেশি করে ফিল হয়, আরও বেশি টাইম পেতে পারি, এই ব্যাপারটা ভাবলেও ভালো লাগে। এই যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট ছাড়া অন্য কিছু কি ফিল হতো? ভয় হয়তো থাকতেই পারে, ঠিক আছে? নট রিয়েলি। ভয় ছিল না? ভয় আমার একদমই ছিল না, আচ্ছা। বিকজ ইউ নো ইটস এ লাইফ অর ডেথ সিচুয়েশন। এর থেকে খারাপ কি হতে পারে? মরে যাবে ম্যাক্সিমাম। হুম, হুম।
এর থেকে খারাপ তো আর কিছু হবে না, না? যাচ্ছ, মরে বেরোতে পারো। এর থেকে খারাপ কারণ দ্য পেন অ্যান্ড সাফারিং দ্যাট আই হ্যাভ গন থ্রু, আই হ্যাভ সিন মাই শেয়ার অফ পেন। ভয় হতো না, খারাপ লাগতো, ফিরবো তো। খুব অদ্ভুত একটা প্রশ্ন হ্যাঁ, করতে পারি বা করছি তোমাকে। এটা আমার কয়েকবার আমার নিজেরও কিছু কিছু সময় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে, তার জন্য আমি জানি ব্যাপারটা। প্রায় 2.5 বছর বয়স থেকে এই ব্যাপারটা স্টার্টেড। তখনের মেমোরিটা একটু কি বলবো, তখনের মেমোরিটা একটু ঝাপসা, বাট তারপরেরগুলো মনে রয়েছে। কখনো কি ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা? খুব অদ্ভুত প্রশ্ন, কিন্তু ইন্টারেস্টিং আমি কি হিসেবে বলছি, দেখো মরে যাওয়ার পর কি রয়েছে আমরা সত্যি কথা বলতে কেউ জানি না, কেউ জানি না। বাট এই জিনিসটা মনে হওয়া, যেটা আমার সাথেও হয়েছিল, আমারও মনে হয়েছিল যে এর পরের জিনিসটা কি, এর পরে কি আমি যেরকম বা আমার কনসিয়াসনেস যেরকম সেটাই কি থাকবে, অ্যান্ড সেটা হয়তো অন্য কিছুতে ট্রান্সফার হয়ে গেল বা হোয়াট এভার, পরের লাইফ বা কিছু। কখনো কি ইন্টারেস্টিং লেগেছিল? বা আমার স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট এসছে কৌস্তব অনেক পরে। শুনতে হয়তো খুব হাস্যকর লাগবে, মানে অনেক বুড়ো বয়সে গিয়ে আমার স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট হয়েছে। এখন আমি যতটা ভাবি অ্যাবাউট দ্য ডেড অর দ্য লিভিং, এই থটগুলো আমার ছোটবেলায় আসতো না, কারণ আমি তো নিজেই ভয় পেতাম। আমি তো এখনো ভয় পাই। দ্য থট অফ নট লিভিং থিংস স্কেয়ার মি। আমি বুঝতে ভয় পাই, আমার সিভিয়ার ফোবিয়া আছে। তো আমি কোনোদিন এটা ভাবিনি যে আমি মরে গিয়ে কিভাবে ফিরবো বা কোথায় আমার কনসিয়াসনেস কি হবে, আমি কোনো দিন ভাবিনি। দ্য থট অফ ডেথ নেভার স্কেয়ার্ড মি, দ্য থট অফ ডেথ গিভ মি পেন। কি আমার মা বাবার কি হবে? পেন আর ভয়ের মধ্যে ডিফারেন্স তো আছে, অনেক ডিফারেন্স আছে। ভয় ইজ মরে যাবো না তো, আমি এরপরে এটা অজানা ব্যাপারটা। অজানার থেকে বড় কথা কি বলতো, একটা না পাওয়ার দুঃখ থেকে যায়, যে আমি যদি মরে যাই এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে। আমার এই ভাবনাটাই ছিল না। আমার একটাই ভাবনা ছিল যে আমি মরে গেলে মা বাবাকে দেখতে পাবো না। কারণ আমার বন্ধু বলে সেরকম এখনো আই হ্যাভ ভেরি লিমিটেড ফ্রেন্ডস। আমার 2 কি 3টে 4টে এরকম বন্ধু আছে হুম আই ক্যান রিয়েলি কল ফ্রেন্ডস। লোক পরিচিতি প্রচুর, কিন্তু বন্ধু বলতে ওই 2-4 জনই। সো আই এম ভেরি ক্লোজ টু মাই প্যারেন্টস। কারণ সাধারণত যেটা আমি দেখেছি মা বাবাদের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা বড় হয়ে গেলে অ্যাটাচমেন্ট ভাঙতে থাকে, মানে আস্তে 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 দ্য কিডস গেট বিজি উইথ দেয়ার লাইফ, পেরেন্টস অলসো হ্যাভ আ ওল্ড এজ, ইউনো। তুমি নিজেও আসার পর দেখেছো আমি কতবার বাড়িতে ফোন করেছি যে মা 5 মিনিটের ব্রেক নিচ্ছি বা হোয়াট এভার ইট ইজ, কতবার ফোন করেছি, তুমি নিজেও সেটা দেখেছো। তো আই এম ভেরি অ্যাটাচড টু মাই প্যারেন্টস, এবং এই অ্যাটাচমেন্টটা এখন নয়, তখন থেকে। তো আমার ভয় হতো যে চলে যাব না তো। ইভেন এখনো হয় এই ভয়টা আমার, মিথ্যে বলবো না যে হয় না, যে কারণ আমরা উই অল নো দ্যাট সবাই সারা জীবন থাকে না। এরপর কি হবে, চলে গেলে কিভাবে সার্ভাইভ করব, এই ভয়টা খুব আমার এখনো আমাকে খায়, যে পরবর্তীতে মা বাবা না থাকলে কি হবে, আমি কি করব না করব। তুমি এই কথাটা বলছো তো আমি একটা কথা শেয়ার করি তোমাকে। স্যার দেখো অ্যাস্ট্রোলজি করি, প্র্যাকটিস করি, অনেক কিছুই দেখতে পাই, অনেক কিছু বুঝতে পারি। মেডিটেশন বা এইসবের মধ্যে যখন থেকে অনেক কিছু বুঝতে পারি। আমি আমার মা বাবার থেকেও বেশি অ্যাটাচড আমার দিদার সাথে। রাইট, ঠিক আছে, কারণ আমার মা বাবা দুজনেই ওয়ার্কিং। আমি দিদার কাছে মানুষ হয়েছি, দিদার বয়স অনেক হয়েছে, ডেফিনেটলি একদিন উনি থাকবেন না। একটা সন্ধে ছিল, যে সন্ধেতে আমার কিছু বন্ধুবান্ধব কথাবার্তা বলছিলাম, বিভিন্ন আলোচনার মধ্যেই লাইফ অ্যান্ড ডেথ এরকম কিছু কনভারসেশন এসেছিল। তখন আমার সাডেনলি হিট করে দিদারও তো অনেক বয়স হয়েছে, আর কতগুলো বছর রয়েছে আমি জানি না। এবং আমারও লাইফ এরকম হয়ে গেছে যে আগের মতো কাজের মধ্যে এমনভাবেই ইনভলভড যে গিয়ে 1-1.5 ঘন্টা থাকবো, কথাবার্তা বলবো, সেই সুযোগটাও হয় না। হয়তো কখনো বাড়িতে গেলাম, দিদার সাথে 5-6 মিনিট দেখা, কথা, দেন আবার বেরিয়ে আসা। রাইট, আমি এইদিকে ইনভলভ, উনি আর একটা দিকে ইনভলভ। বাট ওই যে একটা ভাবনা থেকে যে পেন না, শিয়ার একটা পেন যে উনি আর থাকবেন না হয়তো কিছু সময় পরে,
মানে এই জিনিসটা আমি মেনে নিতেই পারছিলাম না, মানে সম্ভব না। লোকে বলে না ফিয়ারকে ওভারকাম করো, দেয়ার আর সার্টেন ফিয়ার্স দ্যাট ইউ ক্যান নেভার ওভারকাম। মানে আমি না এই জিনিসটা নিয়ে এতটাই ভয় পেয়েছিলাম বা কষ্ট, আমি I তোমার don't know. প্রসঙ্গে একটা ঘটনা বলছি। আমি কিছুটা আমার দিদার কাছে মানুষ, কারণ বাবা তো বললাম বাবা বাইরে থাকতেন মোস্টলি, তো মা দিদা মানুষ করেছে আমাকে। তো দিদার সাথে আমি খুব অ্যাটাচড, মানে আর দিদার বাকি নাতিদের তুলনায় দিদার সাথে আমি খুব অ্যাটাচড। দিদা দাদা বলে ডাকতো আমাকে। আমার দিদা 2024 25শে নভেম্বর গত হয়েছেন। সেই সময় সাইক্লোন চলছে তামিলনাড়ুতে, রানওয়ে ডুবে গেছে, ট্রেন ট্র্যাকস ডুবে গেছে। আমি দিদাকে শেষ দেখাটা দেখতে পারিনি। আমি দিদাকে দেখেছি ওভার ভিডিও কল। একটা মানুষ যে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতো দাদা কি খেয়েছে, ঘুমোতে দিত দাদা খাইছে, মাকে জিজ্ঞেস করে, আমি সেই মানুষটাকে একবার শেষবার ছুতেও পারিনি। চেয়েছিলাম দেখতে, বাট হয়ে ওঠেনি, নিয়তি। সো ওই জন্য আমি বললাম না আমাকে আরো ভয় একটুগুলো কুড়ে খায়, এই জন্য কুড়ে খায়। সরি। তো আমি জানি না কি হবে ফিউচারে, কি আই ডোন্ট নো, বাট হ্যাঁ মানে ওই পেনটা থেকে যায়, ইউনো। আমি জানি না কিভাবে সার্ভাইভ করেছো তুমি এই ব্যাপারটা, মানে দেখো করিনি, আই স্টিল ফিল ব্যাড। এখনো মনে হয় যদি একবার দেখতে পেতাম, হ্যাঁ। একবার ছুতে পারতাম, কারণ লাইফে না মানে একটা সময় ছিল অনুরাগ, ঠিক আছে, সরি শুড নট ডু দিস। না ঠিক আছে, হয় আমারও হয় মাঝে মধ্যে, ঠিক আছে, মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়। একটা সময় এক্সিস্টেন্সের একটা ব্যাপার ছিল যে কি খাবো, কেরিয়ার কি হবে, আদৌ ডাল ভাত খেয়েও বাঁচতে পারবো কিনা, ঠিক আছে, এই ব্যাপারটা খুব মনে হতো আমার চাকরি আমার দিদা দেখতে পারেনি। আই গট জব দিস ইয়ার। দিদা মারা গেছেন 24 সালে, সরি এটা তো 26 সালে, আমি 25 চাকরি পেয়েছি, দিদা 24 মারা গেছে। আমার দিদা আমার চাকরি দেখতে পারেনি। সো ইয়া। এখন কাজের মধ্যে ইনভলভমেন্ট সব কিছু, এত ধরনের কাজ, এত রিস্কি কাজ, টু বি অনেস্ট খুব একটা ভয় লাগে না, ঠিক আছে। আমি রিসেন্টলিও একটা পডকাস্টে বলছিলাম, আমার এই সামনের জায়গাটা কিছু কাজ বা ক্রিয়ার মধ্যে ছিলাম, এই জায়গাটাতে আগুন লেগে গেছিল পুরো, ঠিক আছে, এই স্টুডিওতে না, স্টুডিওর বাইরের ওকে। পোর্শন। ভয় পেয়েছিলাম বা একটা প্যানিক হয়েছিল ব্যাপারটা, 5-10 মিনিটের মধ্যে প্যানিকটা কমে গেছিল, মানে পুরো এই জায়গাটা আগুন ধরে গেছিল, ঠিক আছে, খুব ভয়ানক ব্যাপার। ওটা আমার রিকভার করতে 8 ঘন্টাও টাইম লাগেনি, ওই ফিয়ারটা নিজে মরে যাবো বা কিছু, আমার ওই ফিয়ারটা ওভারকাম করতে চাপ হয়নি, লাগে না। বাট একটা মানুষ যাকে আমি ছোটবেলা মানে একদম ছোটবেলা, লাইক মানে আমার 1-2 দিন বয়স যখন, তখন আমি থেকে রিলেট পেয়েছি, করতে পারি, ঠিক আছে, হয়তো কিছু বছর পর সে হয়তো আর থাকবে না। এই ফিলিংসটা না, মানে লাইফ অ্যান্ড ডেথ নিয়ে কথা হচ্ছিল এবং আমিও বেশ কিছু, এটা আমি খুব রিলেট করতে পারি, কারণ তুমি ভাবো না আমি এতক্ষণ আমার সম্বন্ধে এত কিছু বললাম, আই ডিড নট ইভেন থিঙ্ক টুয়াইস কিছু বলার আগে, বাট আমি একবার মা বাবার কথা, দিদার কথা বলেছি, আই গট ইমোশনাল। তো এটা হয় মানে লাইফ অ্যান্ড ডেথ ওয়েন ইট কামস টু ইউ, তোমার পার্সপেক্টিভ আলাদা হয়, বাট ওয়েন ইট কামস টু দ্য পার্সন ইউ লাভ, দেখবে তোমার পার্সপেক্টিভ আলাদা। ভালোবাসার মানুষকে হারানোর যে ভয়টা, নিজের প্রাণ হারানোর ভয় থেকে অনেক বেশি, ট্রু, অনেক বেশি। তখন এটা মনে হয় না যে আমি মরে গেলে কি হবে, তখন মনে হয় যে ওই মানুষটা চলে গেলে আমার কি হবে। আমি খুব সিলি একটা ব্যাপার করতাম, ঠিক আছে, মানে খুব সিলি ব্যাপারটা আমি বলছি আজকে, হয়তো অন ক্যামেরাতে রয়েছি। আমার যে দিদার কথা বলছি 2017, তখন জমে মানুষের টানাটানি, মানে এতটা শরীর খারাপ হয়েছিল, মনে হচ্ছিল যে আমরা কেউ আর বাঁচাতে পারবো না বা কিছু এরকম টাইপের ব্যাপার হয়েছিল। এটা খুব সিলি হয়তো ব্যাপারটা, রাইট। আমি ছোটবেলায় দেখতাম দিদার সাথে ঘুমোতাম, ঠিক আছে, আমি দেখতাম নিঃশ্বাস নিচ্ছে না, ঠিক, এটা খুব উইয়ার্ড সাইকোলজি, যে নট উইয়ার্ড, বুক ওই আপ ডাউন হচ্ছে কিনা, ঠিক আছে, ভয়, এটা ওই সেম যেটা আমি বলছি না, ভয়। সেকেন্ড যখনই এই ব্যাপারটা হয়েছিল, তখন আমি মনে ভাবতাম আমার লাইফের এতটা আয়ু আমি দিয়ে দিলাম,
তোমাকে, তুমি ভালো থাকো। এটা খুব সিলি ব্যাপারটা, বাট স্টিল আমি এটা একদম মন থেকে করেছি। সেলফলেস লাভ, নিজের লাইফ দিয়ে দিদাকে বাঁচানো। টেকনিক্যালি কিন্তু না, আমার যা দায়িত্ব কর্তব্য পালন It's করা not আমি করছি, possible, Kaustav, it's possible বাট না। এটা আমার ভেতর থেকে আসছে আসছে। যাতে আরো কয়েকটা বছর যেন থেকে যায় বা কিছু বা তুমি ওষুধপত্র এগুলো টাকা পয়সা দিয়ে মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র, বাট এই যে আমার আয়ু দিদার লাগুক, দিস ইজ ওয়ান ফর্ম অফ সেলফলেস লাভ। এটা থাকলে তবে গিয়েই এই ভয়টা কাজ করে যে এমনি না থাকলে কি হবে। যাই হোক, আমাদের কনভারসেশনটা একদম অন্যদিকে চলে যাচ্ছিল। যাই রাইট। আর মানে টেকনিক্যালি যদি মানে আমরা কনসিডার করি, তোমার যে কেসটা ছিল ওকে, সেখানে একটা মহিলা তার সদ্যজাত শিশু সমেত সদ্যজাত না, জন্মায়নি মানে প্রেগনেন্ট অবস্থাতে, হুম, রাইট, হুম, প্রেগনেন্ট হুম। অবস্থাতে এরকম ভাবে একটা আগুনে পড়ে যন্ত্রণায়ক একটা মৃত্যুর মধ্যে দিয়ে গেছে। হুম। আমাদের এই ইমোশনস গুলো তো শো হচ্ছে, বাট তার ইমোশনটা কোথাও শো হয়নি। সেই ইমোশনাল অ্যাসপেক্টটা, সেই ভাইবটা যদি সেই ইমোশনাল অ্যাসপেক্টে দেখো, তাহলে গিয়ে হয়তো এটা তোমার কোনো একটা হরর ইনসিডেন্ট মনে হবে না। না। কারণ তোমার মনে এটা হবে যে হয়তো সে পেইনটা পেয়েছিল বলেই হয়তো সে অ্যাটাচড হয়েছিল। বিকজ আই ওয়াজ ভেরি ইয়াং যখন আমি বাড়িটাতে ঢুকি, আমার খুবই বয়স কম ছিল। তো কোথাও না কোথাও গিয়ে ওই অ্যাটাচমেন্টটা হয়েছে যে এটা আমার সন্তান যদি পৃথিবীতে ভূমিষ্ঠ হতো তাহলে বোধহয় বড় হলে এরকম হতো। কোথাও না কোথাও গিয়ে ওই পেনটা। তো টেকনিক্যালি আমার ভয় পাওয়ার কিছু ছিল না, কিন্তু ওই অত্যাচারগুলো শুরু হয়েছিল পরে, কিন্তু আমরা মেনলি ভয় পেয়েছি। নাহলে আমার মা তো সব কিছু জেনেও চুপচাপ থাকতো, আর আমরা তো থেকেছি এত বছরের বাড়িটাতে। তো অত্যাচারগুলো শুরুও হয়েছে অ্যাকচুয়ালি ওই ভদ্রলোক আসার পর, কারণ ভেবেছিলেন হয়তো আমরা কিছু করার জন্য এনেছি, বাট অ্যাকচুয়ালি তো আমরা ক্লিনজিং করতে আনিনি, আমরা তো এনেছিলাম টিভি ঠিক করতে। কি করে জানবো সে সিক্রেটলি এরকম করছে, বাড়িতে পূজা আর্চা করে তো মানে আজকের পডকাস্টটা একদম অন্য রকমের ছিল। থ্যাংক ইউ সো তোমার মাচ। সাথে আবার কথাবার্তা হবে। শিওর তখনের কথাবার্তাটা একটু ডিফারেন্ট হবে, আই হোপ। হোপফুলি তখন আমরা একটু সায়েন্টিফিক জিনিসপত্র নিয়ে আলোচনা করবো, যেগুলো নিয়ে আমাদের অফ ক্যামেরা কথা হয়েছে। পডকাস্টের থেকে বেশি আমরা অফ ক্যামেরা কথা বলেছি প্রচুর। মানে এটা হয়তো ওনারা হয়তো এখানে দেখে বুঝতে পারবেন না আমি কখন এসেছি। আমি 4:30 এসে এখন অনেক বেজে গেছে, এখন 9টা বাজে। রাইট। তো আমরা ঘটনার থেকে বেশি আমরা প্রচুর অফ ক্যামেরায় কথা বলেছি, যেগুলো খুব ইন্টারেস্টিং। আমার মনে হচ্ছিল ওগুলো নিয়ে সেপারেট একটা পডকাস্ট হতে পারে, যেটা অনেক মানুষের খুব ভালো লাগবে। একটা কথা বলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম আ সায়েন্টিস্ট, রাইট? ট্রু। তো আমি কখনো সায়েন্সের আয়ত্তার বাইরে গিয়ে কিছু বলবো না। টু মি সামথিং দ্যাট ইজ দেয়ার, যেটা আছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগছে এবং যেটার একটা স্ট্রং ফাউন্ডেশন আছে, দ্যাট ইজ সায়েন্স। ঠিক আছে, নর্মালও সায়েন্স, প্যারানর্মালও সায়েন্স, এক্স্যাক্টলি, বাট আমরা ডিসকভার করতে পারিনি। এবার কারোর সাথে কিছু হচ্ছে, এটা অনেকে হয়তো, আমি এখনই আমি বলছি কমেন্ট সেকশনে হয়তো গাল খাবো, লোকজন বলবে কেমন সায়েন্টিস্ট রে বাবা, ভূতে বিশ্বাস করে। যদি আমরা সব কিছুর সাথে নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্সকে গুলিয়ে ফেলি তাহলে তো চলবে না। আজকে আমি আমার বাড়িতে যেভাবে রয়েছি, কথার কথা বলছি, তুমি এটা ধরে ঘরে রয়েছো, তুমি একটা লুঙ্গি পরে খালি গায়ে রয়েছো, তোমাকে যদি বলি এখন ওই ড্রেসে তুমি ফ্লাইটে উঠতে পারবে না। তো যার যার পার্সোনাল এক্সপিরিয়েন্স তার জীবনে হয়। তা আমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে কোনোদিন তাদেরকেও ছোট করতে পারি না, আবার এটাও বলতে পারি না যে তারা ভুল বলছে, আবার তাদের ওপর কথার ওপর ভিত্তি করে এটাও বলতে পারি না যে ওই কথাতেই জগৎ চলবে। এক্স্যাক্টলি। তো আমি এটা আরো অন্যান্য অনেক জায়গাতেও বলেছি যে কেউ যদি বিশ্বাস না করে, ডোন্ট, বাট জাস্ট টেক ইট অ্যাজ অ্যান এন্টারটেইনমেন্ট পারপাস। বাট যারা বিশ্বাস করে তাদের জন্য বলছি, মানে দে নো, যাদের সাথে হয় তারা বলতে পারে হোয়াট দে হ্যাভ গন থ্রু বা হোয়াট দ্য আদার পিপল আর গোয়িং থ্রু। এক্স্যাক্টলি। নিজেদের জায়গায় দাঁড়িয়ে বলাটা খুব ডিফিকাল্ট যে অপর ব্যক্তিরা যেটা ফিল করেছে ওটা ফেক না ট্রুথ। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একদম অন্য রকমের একটা এপিসোড ছিল। অ্যান্ড একটা জিনিস, আপনারা যদি আপনার নিজের লাইফে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা কোনো গাইডেন্স চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।